হ্যালো স্টুডেন্টস, হালকেনস্টাইন একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের চ্যাপ্টার 2, ব্যবস্থাপনার নীতি। সো চলো শুরু করা যাক। প্রথমেই আসি, আমরা নীতি বলতে কি বোঝাই। নীতি বলতে বোঝানো হয় কোনো একটা কাজ করার জন্য কিংবা সম্পাদনের জন্য কিছু সুস্পষ্ট নিয়ম কানুন, অথবা বলতে পারি হচ্ছে আমরা পথ নির্দেশনা। তাহলে দেখো, এই পথ নির্দেশনা কিংবা নিয়ম কানুনগুলো বেসিক্যালি এসেছে কিভাবে? বিজ্ঞানসম্মত উপায়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। দেখো, নীতি বিজ্ঞানসম্মত উপায়ে পরীক্ষা নিরীক্ষা কিংবা হচ্ছে পর্যবেক্ষণের মাধ্যমে বা অবজারভেশন করে কোন একটা কিছু তারপর হচ্ছে নির্ধারণ করা হয়। তাই একে বাস্তবসম্মত বলে বিবেচনা এবং কানুন বা পথ নির্দেশনা করা হয় এই নীতির মাধ্যমে। এখন আমরা হচ্ছে নীতির কিছু বৈশিষ্ট্য দেখব। নীতির মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? প্রথমত কি, এই যে নীতির মধ্যে হচ্ছে আমরা ব্যবস্থাপনা নীতি বলছি কেন? কারণ এই যে আমরা স্পেসিফিক কিছু হচ্ছে নিয়ম কানুন কিংবা দিক নির্দেশনা সেট করছি, এগুলো আমরা ম্যানেজারিয়াল পার্সপেক্টিভ কিংবা হচ্ছে ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে আমরা এই নিয়ম কানুন কিংবা হচ্ছে ডিরেকশনটা সেট করেছি। সো ব্যবস্থাপনা নীতির মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে সেগুলো আমরা এখন দেখব। প্রথমত, এটি হচ্ছে মৌলিক এবং প্রতিষ্ঠিত সত্য বা বিবৃতি। অর্থাৎ এটার কোনো হচ্ছে প্রতিষ্ঠিত কেন বলছি, কারণ যেহেতু এটা বিজ্ঞানসম্মত উপায়ে এসেছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা কিংবা পর্যবেক্ষণের মাধ্যমে। তারপর দেখো, এটি কাজের জন্য নিয়ম কিংবা দিক নির্দেশনা স্বরূপ। আমি কোনো একটা কাজ নিচ্ছি কিংবা হচ্ছে ম্যানেজারিয়াল অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে না, মনে করো আমি কোনো একটা প্রজেক্টে ইনভেস্ট করছি বা ওই প্রজেক্টে ইফেক্টিভলি ম্যানেজ করার জন্য আমাকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস বা নর্ম সেট করতে হয়েছে। এখন সেগুলো আমি কিভাবে করেছি, বা ওই রুলসগুলো অ্যাকচুয়ালি আমাকে কি দিচ্ছে, আমাকে একটা ডিরেকশন দেয় যে আমি কোন ওয়েতে আগালে আমি ইফেক্টিভলি অ্যান্ড এফিসিয়েন্টলি আমার কাজটা করতে পারবো। সো সেই জন্য এটিকে বলছি হচ্ছে নিয়ম কিংবা হচ্ছে দিক নির্দেশনা স্বরূপ। এরপরে দেখো, এটি প্রয়োগের ফলাফলের আগে থেকেই পরীক্ষিত। মানে আমার এই রুলসটার আউটকামটা অ্যাকচুয়ালি কি আসবে সেটা সম্পর্কে কিন্তু হচ্ছে আমি আগেই এক্সপেরিমেন্ট করেছি এবং ওই পরীক্ষা বা এক্সপেরিমেন্টের বেসিসেই হচ্ছে আমি এই রুলটা সেট করেছি। তারপরে দেখো, এটি নির্ধারিত এবং সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে। ডেফিনেটলি নীতিটা কেন হয়েছে বা এই ব্যবস্থাপনার নীতি যেগুলোকে বলছি সেই ব্যবস্থাপনার নীতিগুলো কেন গৃহীত হয়েছে, তুমি যদি এই কোয়েশ্চেনটা একবার করো তাহলে এর পিছনে যে আনসারগুলো আছে তার মধ্যে প্রথম কথা সেটা হচ্ছে কি, যাতে আমি যে ব্যবস্থাপনার কার্যাবলীগুলো সম্পাদন করতে যাচ্ছি সেগুলো যেন সুষ্ঠুভাবে সম্পাদন করা যায়, এক। দ্বিতীয়ত, সেই নীতিগুলো এসেছে অনেকগুলো পরীক্ষার মাধ্যমে, সেই পরীক্ষার আবার অনেকগুলো ধাপ ছিল। সো আলটিমেটলি এটি সুনির্ধারিত এবং এখানে হচ্ছে সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে। তারপর হচ্ছে কি, এই ব্যবস্থাপনার নীতিগুলো সর্বজনীন। সর্বজনীন কথাটার অর্থ হচ্ছে সব ক্ষেত্রে প্রযোজ্য। তোমার যত রকমের ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিস আছে কিংবা অর্গানাইজেশনে তো অনেকগুলো ডিপার্টমেন্টস থাকে, যেমন হচ্ছে এইচআর, ফাইন্যান্স, মার্কেটিং। তো সবগুলো ডিপার্টমেন্টের কাজের ক্ষেত্রেই এই নীতিগুলো কোনো না কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক যে কারণে হচ্ছে একে বলা হলো কি সর্বজনীন। তারপর দেখো, এর প্রতিটি নীতি হচ্ছে তত্ত্ব নির্ভর। এই তত্ত্বগুলো আবার এসেছে এক্সপেরিমেন্টের মাধ্যমে কিংবা হচ্ছে অবজারভেশনের মাধ্যমে। অবজারভেশনটা করা হয় হচ্ছে নর্মালি একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের জন্য, মনে করো সেটা হতে পারে 1 সপ্তাহ, 15 দিন বা 30 দিন। কন্টিনিউয়াসলি কোনো একটা বিষয়কে যখন হচ্ছে আমি দেখছি এবং ওইটার থেকে হচ্ছে আমি কোনো একটা আউটকাম বের করার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি ওটার ক্যারেক্টারিস্টিক্স কিংবা বৈশিষ্ট্যগুলো কীরকম এবং সেটা আমার ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিসকে কীভাবে ইনফ্লুয়েন্স করতে পারে। সো ডেফিনেটলি ওইটার বেসিসে আমি একটা থিওরি দাঁড় করাচ্ছি। সেই জন্যই বলছি যে হচ্ছে কি, এই ক্ষেত্রে আমি যত ধরনের নীতি নিচ্ছি সবগুলো নীতি হচ্ছে তত্ত্ব নির্ভর। আলটিমেটলি আমরা যদি ব্যবস্থাপনার নীতির সংজ্ঞায়ন করতে যাই তখন সংজ্ঞায়নটা এরকম হয়, যে মৌলিক সত্য কিংবা বিবৃতি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সমস্যার সমাধান এবং সিদ্ধান্ত নিতে পথপ্রদর্শন করে তাকে হচ্ছে ব্যবস্থাপনার নীতি বলে। এগুলোকে আমরা প্রথমত কি বলছি? মৌলিক নীতি বলছি। তারপর বলছি এগুলো হচ্ছে ব্যবস্থাপনা সংক্রান্ত অনেক ধরনের প্রবলেমস থাকতে পারে, এই প্রবলেমসগুলোর সাথে হচ্ছে এই নীতিগুলো ডিল করে এবং সেগুলোর সমাধান করার জন্য আমাকে ডিরেকশন দেয়। তাই এই নীতিগুলোকে ব্যবস্থাপনার নীতি হিসেবে অভিহিত করা হয়। এখন আমরা নীতির বৈশিষ্ট্য দেখলাম, তারপর দেখব হচ্ছে এই নীতি কিংবা আদর্শগুলো অনুসরণ করা অ্যাকচুয়ালি কেন দরকারি কোনো একটা ম্যানেজারিয়াল কনসেপ্টে যদি আমরা চিন্তা করি। প্রথমে যেটা আসে সেটা হচ্ছে কি সুষ্ঠুভাবে কাজ সম্পাদন। দেখো,
আমাদের কাজ কিন্তু অনেকগুলা, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা কাজ আছে। সো তাদের ম্যানেজারিয়াল যে অ্যাক্টিভিটি সেটাও কিন্তু ডিফারেন্ট। এখন তুমি সুষ্ঠুভাবে কাজ কখন সম্পাদন করতে পারবে? প্রথমত যখন হচ্ছে তোমার গোলটা সেট থাকবে, তোমার লক্ষ্যটা যখন প্রথমত নির্ধারিত থাকবে, তখন ওই লক্ষ্যটাকে ভিত্তি করে তুমি অনেকগুলো স্ট্র্যাটেজিস বিল্ড আপ করছো। এখন সেই স্ট্র্যাটেজিসের মধ্যে তুমি যেটা ইনক্লুড করছো সেটা হচ্ছে কি ব্যবস্থাপনার নীতি। এই নীতিগুলো এসেছে হচ্ছে পরীক্ষার মাধ্যমে কিংবা অনেক দিন ধরে অবজারভেশন করেছো, তারপর হচ্ছে কোনো একটা থিওরি দাঁড় করিয়েছো, সেই থিওরি বেসিসে হচ্ছে তুমি ওই নীতিগুলো সেট করেছো। সো আলটিমেটলি দেখো এই ব্যবস্থাপনার নীতিগুলো আমাকে কি দিচ্ছে, প্রথমত হচ্ছে আমার ম্যানেজারিয়াল যে কোনো সমস্যা সমাধানে এটা আমাকে ডেফিনেটলি হেল্প করছে। তার পাশাপাশি আমি কোন ওয়েতে আগালে ইফেক্টিভলি এবং কম সময়ের মধ্যে আমার কাজগুলো সম্পাদন করতে পারছি সে সম্পর্কে সে আমাকে একটা পথ নির্দেশনা দিচ্ছে। সো এক্ষেত্রে সুষ্ঠুভাবে কাজ সম্পাদনের জন্য ডেফিনেটলি ব্যবস্থাপনার ক্ষেত্রে এই নীতিগুলার গুরুত্ব অপরিসীম। তারপর হচ্ছে দিক নির্দেশনা প্রদান, যেটা মাত্র দেখালাম যে হচ্ছে প্রবলেম থাকবে সেটা স্বাভাবিক। এখন প্রবলেমটা সলভ করার জন্য আমার কোন ডাইরেকশানে আগানো উচিত সেটা আমি হচ্ছে ব্যবস্থাপনার নীতিগুলো থেকে পাই। সম্পদের সুষ্ঠু ব্যবহার, আমরা যখনই হচ্ছে দেখি আমরা কোনো একটা অর্গানাইজেশনের নতুন একটা যখন প্রজেক্ট নেই, তখন ওই প্রজেক্টের ক্ষেত্রে আমরা কনসিডার করি কি কি আমাদের হাতে যা যা রিসোর্সেস আছে। দেখো রিসোর্স কম থাকুক সেটা সমস্যা না, কিন্তু ওই কম সংখ্যক রিসোর্সকে আমি কিভাবে ইফেক্টিভলি ইউজ করতে পারি এবং ম্যাক্সিমাম লেভেল অফ আউটপুট এনশিওর করতে পারি, সেখানে হচ্ছে অ্যাজ এ ম্যানেজার আমার সাকসেস বা আমার সফলতা, সেটিই হচ্ছে আমার সফলতার মাপকাঠি। সো সেই জায়গা থেকে তুমি যদি চিন্তা করো যে হচ্ছে এই সম্পদের সুষ্ঠু ব্যবহারটা আমি অ্যাকচুয়ালি করতে পারছি কীভাবে, যখন আমি দেখবো যে হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড সেট করা আছে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন সেট করা আছে, ব্যবস্থাপনার কিছু সুনির্দিষ্ট নীতি আছে, সেই নীতিগুলো দেখে আমি তখন হচ্ছে আইডেন্টিফাই করব যে আলটিমেটলি কিভাবে আমার সম্পদটা বা আমার কাছে যে রিসোর্সেসগুলো আছে সেগুলোর 100% এফিশিয়েন্ট ইউজ বা এফিশিয়েন্ট ব্যবহার, সর্বোত্তম ব্যবহার আমি কিভাবে নিশ্চিত করতে পারি, সেটা তখন হচ্ছে আমি ওই নীতির প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে পারি। তারপর হচ্ছে কি সুষ্ঠু কাজের পরিবেশ সৃষ্টি, ব্যাপারটা কীরকম? দেখো যখন হচ্ছে কনফ্লিক্ট হয়, কনফ্লিক্ট ব্যাপারটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। এই কনফ্লিক্ট যখন হয় তখন হচ্ছে মোটামুটি কয়েকটা স্পেসিফিক কারণে এই জিনিসটা ঘটে। তার মধ্যে মেইন কারণটা হচ্ছে ওয়ার্ক এনভায়রনমেন্ট যদি ঠিক না থাকে, কর্মপরিবেশ যদি ঠিক না থাকে। এখন ওয়ার্ক এনভায়রনমেন্টটাকে কন্ট্রোল করার একটা ওয়ে হচ্ছে কি, সেখানে যদি হচ্ছে আমি ব্যবস্থাপনার নীতিগুলো সঠিকভাবে অনুসরণ করার যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি যেন বাস্তবায়ন করতে পারি। আলটিমেটলি সেটি যদি হয়, সবাই ওই স্পেসিফিক নিয়মকানুনগুলো মেনে চলবে এবং সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল হবে, তখন আলটিমেটলি দেখা যাবে যে কি অর্গানাইজেশনের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে পরস্পরের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজ করছে এবং সেখানে তখন এই কনফ্লিক্টের জায়গাটা আর আসবে না। সো আলটিমেটলি এই ব্যবস্থাপনার নীতিগুলো আমাকে কি করছে, সুন্দর একটা কাজের পরিবেশ সৃষ্টি করছে। আর একটা সুন্দর কাজের পরিবেশ মানে কি, সেখানে যারা ওয়ার্কার্স আছে, যারা এমপ্লয়িজ আছে, তারা তাদের ম্যাক্সিমাম লেভেল অফ আউটপুট বা হচ্ছে তাদের প্রোডাক্টিভিটি যে লেভেল, সেই লেভেলটিকে তারা আগের চেয়ে ইনক্রিজ করতে পারবে। সো এরপরে আসে হচ্ছে কি দুর্নীতি এবং স্বজনপ্রীতি রোধ। আমাদের বড় বড় তুমি যে অর্গানাইজেশন বা কোম্পানিজগুলো আছে সেখানে সব থেকে বেশি হচ্ছে কারাপশান, তারপর হচ্ছে তোমার এই স্বজনপ্রীতি, এগুলো হয়ে থাকে বা বায়াসনেস, এগুলো হয়ে থাকে। কেন হয়? কারণ হচ্ছে সেখানে যদি তোমার ব্যবস্থাপনার নীতিগুলো সুস্পষ্টভাবে অনুসৃত না হয়, যেমন ব্যবস্থাপনার নীতির মধ্যে আমার প্রথম কথাটাই হচ্ছে কি সেখানে কোনো ধরনের দুর্নীতি হতে পারবে না, স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এই দুইটা ব্যবস্থা হচ্ছে এনশিওর করে। এই জিনিসটা স্বচ্ছতা এবং জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করা যায়? নিশ্চিত করা যায় যখন আমি ব্যবস্থাপনার যে রুলস বা নীতিগুলো আছে সেগুলো যখন আমি ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। আল্টিমেটলি এটি যখন হয়, যখন হচ্ছে অর্গানাইজেশনের সব এমপ্লয়িকে আমি ওই রুলসগুলোর আন্ডারে নিয়ে আসতে পারি এবং তাদের কাছ থেকে যখন কোনো একটা স্পেসিফিক অকারেন্সের জন্য তাদেরকে জবাবদিহিতা বা তাদেরকে হচ্ছে আমি জবাবদিহি করতে বাধ্য করতে পারি, তখন আল্টিমেটলি সেখানে দুর্নীতি কিংবা স্বজনপ্রীতির মতো কোনো ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা
একেবারেই থাকে না বললেই চলে। সো আলটিমেটলি এটা এনশিওর করে হচ্ছে আমার ব্যবস্থাপনার ক্ষেত্রে যে নীতিগুলো আছে সেই নীতিগুলা। সো আশা করি বুঝতে পেরেছি। তারপরে আসি দক্ষতার উন্নয়ন। কিভাবে দক্ষতার উন্নয়ন হয়? কারণ আলটিমেটলি নীতিগুলো হচ্ছে আমাকে স্ট্যান্ডার্ড সেট করে দেয়। এই স্ট্যান্ডার্ড থেকে আমি কি দেখি? আল্টিমেটলি যখন দেখব যে হচ্ছে এই নীতিগুলো আমাকে কিছু আদর্শমান দেখিয়েছে, তখন আমি অ্যাজ এ ওয়ার্কার অর অ্যাজ এ এমপ্লয়ি আমি চেষ্টা করব যেন হচ্ছে আমি সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারি কিংবা তার থেকে ভালো করতে পারি। সেটা তখন আল্টিমেটলি আমার গোল হবে। সো এখানের মধ্যে আমরা কি দেখছি তাহলে? এটি আমার দক্ষতার উন্নয়ন করছে কিভাবে? যখন আমি দেখব যে স্ট্যান্ডার্ডটা সেট করার জন্য আমার নিজের কিছু কোয়ালিটিস বা হচ্ছে আমার ক্যাপাবিলিটিস আমার আরও ভালো মতো বিল্ড আপ করা দরকার, তখন আমি ওগুলোর উপরে কাজ করব। আল্টিমেটলি সেখানে কি হচ্ছে? ইমপ্রুভমেন্ট অফ এফিসিয়েন্সি কিংবা হচ্ছে আমার দক্ষতার উন্নয়ন। তারপরে আসে হচ্ছে নিয়ম এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা। এই যে বললাম অর্গানাইজেশনে কেওস হয়। কেওস মানে হচ্ছে বিশৃঙ্খলা। বিশৃঙ্খলাটা কখন আসে? যখন হচ্ছে সেখানে কোনো সুনির্দিষ্ট রীতিনীতি কিংবা হচ্ছে নিয়মকানুন অনুসৃত হয় না বা পালিত হয় না। সেই জায়গা থেকে এসে হচ্ছে তোমার আল্টিমেটলি এই বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। সো সেটি কিভাবে দমন করা যায়? যদি হচ্ছে আমি এই ব্যবস্থাপনার নীতিগুলো সেখানে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারি। তারপর হচ্ছে কাজের ভার লাঘব। দেখো ব্যবস্থাপনার নীতি আমাকে একটা কথা বলে, সেটা হচ্ছে পারস্পরিক সহযোগিতা। এটা হচ্ছে ব্যবস্থাপনার নীতি আমাকে এনশিওর করে। এই পারস্পরিক সহযোগিতার কনসেপ্টটা কোত্থেকে আসছে? সেটা হচ্ছে দেখো আমার মেইন গোল বা আমার মেইন ফোকাস পয়েন্ট হচ্ছে কি আমার যে অর্গানাইজেশনাল গোল বা প্রাতিষ্ঠানিক লক্ষ্য আছে সেটিকে অর্জন করতে হবে। তার জন্যই নর্মালি আমি কাজ করি। এখন সেক্ষেত্রে এই ব্যবস্থাপনার নীতিগুলো যদি অনুসৃত হয় তখন দেখা যাবে যে কি আলটিমেটলি আমি যদি কোনো একটা কাজে প্রবলেম ফেস করি তখন আমি সেটির সাথে বা সেটি থেকে যেন হচ্ছে আমি উত্তরণ করতে পারি, তার জন্য আমি ওই কাজে যে এক্সপার্ট তার সাথে কথা বলছি কিংবা হচ্ছে আমার কোনো একটা কালিগের সাথে আমি ব্যাপারটা ডিসকাস করছি বা আমার বসের সাথে ব্যাপারটা ডিসকাস করছি, আলটিমেটলি সেই জায়গা থেকে যেটি হয় সেটি হচ্ছে কি আমার কাজের ভার লাঘব হয় এবং আমি কাজটা আরও এফিসিয়েন্টলি শেষ করতে পারি। তারপর শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক উন্নয়ন। এই যে আমি বললাম শ্রম ব্যবস্থাপনা সম্পর্কটা কি? এখানে একজন বস থাকবে, বসের আন্ডারে এমপ্লয়িজ থাকবে। তাদের মধ্যে যখন কিছু ফিক্সড রুল থাকে, কিছু সুনির্দিষ্ট নিয়মকানুন থাকে বা ব্যবস্থাপনার নীতি থাকে, তখন আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে কি তারা পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করে। একজন আরেকজনের পরিপূরক যখন হয়ে যায় আলটিমেটলি হচ্ছে এই শ্রম ব্যবস্থাপনার সম্পর্ক মানে তাদের মধ্যে যে ওভারঅল বন্ডিং সেটি কিন্তু উন্নত হয়, যে ডেভেলপিং লেবার ম্যানেজমেন্ট রিলেশনশিপ। সো এই ব্যাপারটা তখন সম্ভব হয়। এরপরে আসি আমরা ব্যবস্থাপনার মূলনীতি কিংবা আদর্শ সমূহ। এর মধ্যে দেখো ব্যবস্থাপনা নীতি উদ্ভাবনের ক্ষেত্রে আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেয়ল সব থেকে বেশি অবদান রেখেছে। এটা এমসিকিউতে আসে, তাহলে হচ্ছে ব্যবস্থাপনা নীতির যে ডেভেলপমেন্ট বা উন্নয়ন সেই ক্ষেত্রে সব থেকে বেশি অবদান রেখেছে কে? আধুনিক ব্যবস্থাপনার জনক যাকে আমরা বলি হেনরি ফেল। বলে রাখা ভালো হেনরি ফেলের 14টি নীতি আছে। এই 14টি নীতি কিন্তু হচ্ছে আমাদের ব্যবস্থাপনার ক্ষেত্রে অনুসৃত হয়। 14টি নীতি, এটা মনে রাখবা, এটা এমসিকিউতে আসতে পারে। এরপরে যদি আমরা দেখি হেনরি ফেল বা প্রদত্ত ব্যবস্থাপনার নীতি, যে এখানে দেখো প্রথমত আসছে হচ্ছে কার্য বিভাজন। কার্য বিভাজন মানে কি? দেখো আমার অনেকগুলো টাস্ক থাকে প্রত্যেকটা অর্গানাইজেশনের মধ্যে। সেই টাস্কগুলোকে ছোট ছোট সাব টাস্কে কিংবা হচ্ছে উপকাজে ভাগ করা। যখন আমি সেগুলোকে ছোট ছোট কাজে ভাগ করবো একসাথে অনেক কিছু না করে, তখন দেখা যাবে যে কি আলটিমেটলি ওই কাজটা আমার জন্য অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। সো কার্য বিভাজনটা দেখো প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়া কিংবা কার্যাবলীকে এই যে ছোট ছোট অংশে ভাগ করে প্রত্যেকটি বিভাগের দায়িত্ব এক একজন বিশেষজ্ঞ কর্মীকে দেয়াই হচ্ছে কার্য বিভাজন। আমি ডেফিনেটলি আমার কাজটাকে ভাগ করলাম এবং অনেকগুলো সাব টাস্কে ভাগ করলাম। এখন প্রত্যেকটা টাস্কের দায়িত্ব একজন এক্সপার্টকে যখন আলটিমেটলি আমি দিব তখন হচ্ছে ওই এক্সপার্ট কি করবে?
তার যে দক্ষতা, তার যে ইফিসিয়েন্সি লেভেল কিংবা এক্সপার্টাইজ, সেটির রিফ্লেকশন বা হচ্ছে প্রতিফলন ঘটাবে তার কাজের মধ্যে, কিংবা তাকে আমি যে অথরিটিটা ডেলিগেট করেছি সেখানে। সো আলটিমেটলি আমার আউটকামটা তখন ভালো আসবে। তারপর কর্তৃত্ব এবং দায়িত্বে ভারসাম্য, ব্যালেন্সিং অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। কর্তৃত্ব এবং দায়িত্ব, দেখো তুমি যদি একটা অর্গানাইজেশনের বস হও, তোমার অনেক কর্তৃত্ব আছে, সেই সাথে কর্তৃত্বের জায়গা থেকে কিন্তু দায়িত্বের জায়গাটি আসে। তুমি যখন বস, তখন তোমার যেমন পাওয়ার আছে, তখন ওই পাওয়ারের সাথে অনেক বেশি রেসপন্সিবিলিটি আছে। দেখো একটা কথা আছে যে পাওয়ার কামস উইথ রেসপন্সিবিলিটি। সো আলটিমেটলি হচ্ছেটা কি, কর্তৃত্ব বলতে আমরা কি বলছি, আদেশ নির্দেশ, তারপর হচ্ছে দান এবং পুরস্কার এবং শাস্তির বৈধ ক্ষমতাকে। মানে আলটিমেটলি তোমার হাতে যখন পাওয়ার থাকবে, তখন হচ্ছে তুমি তোমার যারা সাবঅর্ডিনেট কিংবা এমপ্লয়ি যারা তোমার আন্ডারে আছে, তাদেরকে তুমি ডিরেকশন দিবে, আদেশ দিবে, নির্দেশ দিবে যে এটি এভাবে করতে হবে, এটি এভাবে করা যাবে না। তার সেটি তুমি কেন করছো, যাতে করে ওই প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনটা তোমার জন্য সহজ হয়। তার পাশাপাশি পুরস্কার এবং শাস্তির ব্যবস্থা কীরকম, মনে করো তুমি তোমার যে ওয়ার্কার্স বা এমপ্লয়িজ আছে তাদেরকে কাজের একটা লেভেল বা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছো, তারা যদি ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে না পারে, সেক্ষেত্রে হচ্ছে তাদের শাস্তি কীরকম হতে পারে, হয়তো বা হচ্ছে তাদের ছুটি তুমি মঞ্জুর করলে না, কিংবা হচ্ছে তাদের স্যালারি থেকে কিছু টাকা কাটলে। অথবা পুরস্কারটা কীরকম হতে পারে, যদি হচ্ছে দেখো যে কি একজন এমপ্লয়ি তার বেস্ট আউটকামটা দিয়েছে এবং সে অন্য সবার থেকে ভালো করছে, তখন তুমি তাকে মোটিভেট করার জন্য তার জন্য একটা পুরস্কার বা অ্যাপ্রিসিয়েশনের ব্যবস্থা রাখতে পারো, যেটি আলটিমেটলি বৃহত্তর অর্থে অন্য সবার জন্য মোটিভেশন হিসেবে কাজ করবে। কারণ অন্য সবাই তখন তাদের আউটপুটটা বাড়িয়ে দিবে, যাতে করে হচ্ছে ওই যে এমপ্লয়ি আছে তার মতো করে একদিন যেন সেও অ্যাপ্রিসিয়েশন পেতে পারে বা পুরস্কার পেতে পারে। সো এই ব্যাপারটি সেখানে আসে। তারপর নিয়মানুবর্তিতা কিংবা ডিসিপ্লিন, প্রতিষ্ঠানের নিয়ম নীতি মেনে চলা, অধীনস্থ কর্মীদের পক্ষ থেকে ঊর্ধ্বতনদের প্রতি যথাযথ আচরণ, শ্রদ্ধাবোধ, আনুগত্য, সম্মান প্রদর্শনী হচ্ছে কি নিয়মানুবর্তিতা। এই যে আমি বারবার বলি ব্যবস্থাপনার নীতি, যেগুলো হচ্ছে পরীক্ষার মাধ্যমে এসেছে কিংবা হচ্ছে অবজারভেশনের মাধ্যমে এসেছে, এই ব্যবস্থাপনার নীতিগুলো আলটিমেটলি আমাকে নিয়মানুবর্তিতা শেখায়। সো এই নিয়মানুবর্তিতা আমাকে বলে যে কি, আমার যারা হচ্ছে সুপিরিয়র আছে, যে আমার উপরের লেভেলে কাজ করছে, তার প্রতি আমার আচরণটা কীরকম হওয়া উচিত, তার প্রতি আমাকে শ্রদ্ধাশীল থাকতে হবে, তারপর হচ্ছে কি আনুগত্য এবং সম্মান প্রদর্শন করতে হবে। এগুলো হচ্ছে নিয়মানুবর্তিতা কিংবা হচ্ছে ডিসিপ্লিনের মধ্যে পড়ে। আদেশের ঐক্য বিষয়টা কি বলে, একাধিক কাজ একত্রে সম্পাদন করা একজনের পক্ষে সম্ভব হয় না। সেজন্য হেনরি ফিওল বলেছেন, ডুয়াল সাবঅর্ডিনেশন শুড বি অ্যাভয়েডেড, অর্থাৎ দ্বৈত অধীনতা পরিহার করা উচিত। এটা যদি তোমাকে আমি সহজ ভাষায় বোঝাতে যাই, তাহলে এটা এভাবে বলতে হয়, মনে করো তুমি একজন এমপ্লয়ি, তোমার উপরে যদি দুইজন বস থাকে, দুইজন বস তোমাকে দুই রকমের ডিরেকশন দিল, এখন তুমি কারটা শুনবা, একজনেরটা শুনে আরেকজনেরটা যদি তুমি না শোনো, তখন কিন্তু সেটা হচ্ছে তার প্রতি ডিসরেসপেক্টফুল হয়ে গেল ব্যাপারটা। সো সেক্ষেত্রে আলটিমেটলি তোমার কাজের হ্যাম্পার হচ্ছে এবং অর্গানাইজেশনের যে ডিসিপ্লিন সেটি নষ্ট হচ্ছে। সো সেক্ষেত্রে তোমার বস যদি একজন থাকতো, যে একজনই তোমাকে হচ্ছে আদেশ দিবে, নির্দেশ দিবে হচ্ছে বা যে কোনো ডিরেকশন দিবে, সেক্ষেত্রে তুমি তার কথা অনুযায়ী কাজ করতে, এবং সেই ক্ষেত্রে এই ধরনের কোনো সিচুয়েশন আর হতো না। সো সেই জন্য হেনরি ফিওল বলেছেন কি, ডুয়াল সাবঅর্ডিনেশন কিংবা হচ্ছে তোমার এই জিনিসটা, যদি দ্বৈত অধীনতা, এই জিনিসটা হচ্ছে পরিহার করতে হবে। এটা অর্গানাইজেশনের জন্য ভালো কিছু বয়ে আনে না। এরপর হচ্ছে কি নির্দেশনার ঐক্য, এটাও ঠিক সেম। দুইজন বস যদি হচ্ছে আমাকে ডিরেক্ট করে বা নির্দেশ দেয়, তখন আলটিমেটলি সেটা হচ্ছে আমার জন্য অনেক কনফিউজিং হয়ে যায়। নির্দেশনার ঐক্যনীতির মূল কথা হচ্ছে মূল লক্ষ্য অনুযায়ী প্রতিষ্ঠানের সব ক্ষেত্রে একই ধারায় নির্দেশনা দিতে হবে। সব বিভাগ এবং উপবিভাগের কর্মীরা কর্মপ্রচেষ্টা একটি লক্ষ্য কেন্দ্রিক হতে হবে। গোল ওরিয়েন্টেশন, এই যে নির্দেশনার ঐক্য যেটা আমাকে বলছি, সেটা হচ্ছে কি গোল ওরিয়েন্টেড কিংবা লক্ষ্যাভিমুখী। মানে আমার একটা প্রাতিষ্ঠানিক লক্ষ্য থাকবে,
আমার সেই প্রাতিষ্ঠানিক লক্ষ্যটাকে পূরণ করার জন্য হচ্ছে আমার যা কিছু করা দরকার আমি সব কিছু করব। এটাই হচ্ছে আমার নির্দেশনার ঐক্য। এক্ষেত্রে ডিরেকশনটা হচ্ছে আমার একটা সেন্টারে বা একটা হচ্ছে সেন্ট্রাল ফোকাল পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে আমার প্রাতিষ্ঠানিক লক্ষ্য। এই ব্যাপারটা হচ্ছে এখানে বললো। তারপর সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ বিসর্জন। এখানে আমার ব্যক্তি স্বার্থের ব্যাপারটিকে কখনোই বড় করে দেখা যাবে না। ওভারঅল আমার কালেকটিভ যে হচ্ছে, আমি যদি বলি সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট, আমার কালেকটিভ ইন্টারেস্টের পয়েন্টটা কোথায়, আমি বৃহত্তর স্বার্থের ব্যাপারটি আদৌ আইডেন্টিফাই করতে পারছি কিনা অ্যাজ এ এমপ্লয়ি, আমার কাজের মাধ্যমে সেটি রিফ্লেক্টেড হচ্ছে কিনা বা প্রতিফলিত হচ্ছে কিনা, সেই ব্যাপারটির মধ্যে কিন্তু আমার সফলতা লুকিয়ে আছে। সো সেক্ষেত্রে সাধারণ স্বার্থে আমাকে ব্যক্তি স্বার্থ বলতে হচ্ছে বোঝাচ্ছি আমার যে সেলফ ইন্টারেস্ট সেটাকে হচ্ছে আমার প্রায়োরিটি না দিয়ে আমাকে কমন যে ইন্টারেস্ট সেটাকে হচ্ছে প্রায়োরিটি দিতে হবে। এখানে বললো যে হচ্ছে প্রতিষ্ঠানের বৃহৎ স্বার্থকে সবসময় ব্যক্তি স্বার্থের উপরে স্থান দেওয়াই এই নীতির মূল কথা। পারিশ্রমিক বা রেমুনারেশন, এটা সহজ একটা কথা, আমরা সবাই কাজ করি কেন, একটা পারিশ্রমিক পাই সেজন্য। এখন পারিশ্রমিকটা যদি না পেতাম তাহলে ডেফিনেটলি সেটা আমাদের সবার জন্য হচ্ছে আমরা কেউই কাজটা করতে চাইতাম না। সো ডেফিনেটলি প্রত্যেকটা অর্গানাইজেশন তার এমপ্লয়ীদের টাইমলি এই পারিশ্রমিকটা দেওয়ার ব্যবস্থা করে, যাতে করে হচ্ছে তাদের মধ্যে ওই মোটিভেটিং বা মোটিভেশনাল যে লেভেল আছে সেটি যেন বজায় থাকতে পারে। এরপরে হচ্ছে কেন্দ্রীকরণ অ্যান্ড বিকেন্দ্রীকরণ, সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন। দেখো, ক্ষমতা এমন একটা জিনিস আমরা সবাই সেটা চাই এবং সেটাকে আমরা সবাই সেন্ট্রালাইজড নিজের মধ্যে সেটাকে হচ্ছে কেন্দ্রীকরণ করতে চাই, যে যত বেশি ক্ষমতা আসবে সব আমার মধ্যে থাকুক আর কারোর মধ্যে না থাকুক, এবং পরবর্তীতে আমরা সেই পাওয়ারটা এক্সারসাইজ করি। কিন্তু এখানে আমাকে বলে যে ক্ষমতার যে ব্যাপারটি আছে অর্গানাইজেশনের মধ্যে সেটিকে ছড়িয়ে দাও, সেন্ট্রালাইজড একজনের মধ্যে কেন্দ্রীভূত না করে বা কেন্দ্রীকরণ না করে সেটাকে হচ্ছে তুমি সবার মধ্যে ছড়িয়ে দাও বা বিকেন্দ্রীকরণ করো। পাওয়ারটাকে হচ্ছে তুমি এক্সপার্টাইজের বেসিসে মানুষজনের মধ্যে ভাগ করে দাও। এক্সপার্টাইজ বলছি হচ্ছে দক্ষতার ভিত্তিতে। তাহলে দেখো এখানে বলেছে কেন্দ্রীকরণ বলতে বোঝায় উচ্চ স্তরের ব্যবস্থাপনার হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ধরে রাখা, আবার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিভিন্ন স্তরের কর্মীদের বা অধীনস্থদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে বিকেন্দ্রীকরণ। নর্মালি আমাদের উচ্চ স্তরে কিংবা হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্টে কারা থাকে, বোর্ড অফ ডিরেক্টরস, সিইও, ম্যানেজিং ডিরেক্টরস এরা থাকে, তাই না, আমরা সবাই জানি সেটা। আর কোনো একটা অর্গানাইজেশনের যখন হচ্ছে ডিসিশন নেওয়ার ব্যাপার আসে তখন হচ্ছে আলটিমেটলি তারা যেটা ডিসাইড করে আমরা সেটা অনুযায়ী কাজ করি। সো তাদের ডিসিশনের রিফ্লেকশন হচ্ছে আমরা আমাদের কাজে দেখাই। কিন্তু ব্যাপারটা যদি সেরকম না হয়ে এরকম হতো যে তারা ডিসিশন নিচ্ছে ওকে, কিন্তু সেই ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে তারা হচ্ছে আমাদেরকেও ইনক্লুড করছে, মানে আমাদের কি চিন্তাধারা বা আমরা কি ভাবি ওই কাজটা সম্পর্কে বা ওইটা সম্পর্কে আমাদের মতামতটা কি, তারা সেটাও শুনে এবং আমাদের পার্সপেক্টিভটাকেও গুরুত্ব দিয়ে যদি হচ্ছে তারা ডিসিশনটা নেয়, তখন আলটিমেটলি সেটাকে আমরা বলতে পারি হচ্ছে কি বিকেন্দ্রীকরণ কিংবা ডিসেন্ট্রালাইজেশন। সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে জোড়াময় শিকল। এই জোড়াময় শিকলের নীতিটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটি ম্যাক্সিমাম সময় বা বেশিরভাগ সময় হচ্ছে বোর্ড কোয়েশ্চেন আসতে দেখা যায়, খ নাম্বার কোয়েশ্চেনে বা অনুধাবনমূলক প্রশ্নে। জোড়াময় শিকল নীতি অনুসারে কর্তৃত্ব শৃঙ্খল গঠনের সর্বোচ্চ স্তর থেকে পর্যায়ক্রমে সর্বনিম্ন স্তরে পৌঁছায়। শিকল কর্তৃক প্রবাহ এবং যোগাযোগের পথ নির্দেশনা বা পথ নির্দেশ করে এবং এই নীতির মাধ্যমে প্রতিষ্ঠানের চেইন অফ কমান্ড বজায় থাকে। এই চেইন অফ কমান্ডের বিষয়টা এরকম, দেখো তুমি যে এমপ্লয়ি, ঠিক আছে, মনে করো তোমার আন্ডারে একজন আছে, তুমি তার বস, তোমার উপরে একজন আছে সে হচ্ছে তোমার বস, তার উপরে আরেকজন সে তোমার বস। এভাবে এই কর্তৃত্বের ব্যাপারটা উপরের স্তর থেকে আস্তে 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 নিচের স্তরে আসে, সেটিকেই আমরা বলছি চেইন অফ কমান্ড। এখানে আরেকটি সুন্দর ব্যাপার সেটি হচ্ছে কি, মনে করো হচ্ছে তোমার আন্ডারে যে আছে, যে তোমার সাবঅর্ডিনেট, সে তোমাকে রিপোর্টিং করবে তার কাজের। তুমি কাকে রিপোর্টিং করবা, তুমি তোমার বসকে রিপোর্টিং করবা। এখানে তোমার সাবঅর্ডিনেট ডিরেক্টলি তোমার সুপিরিয়রের কাছে রিপোর্টিং করতে যেতে পারবে না, তাকে প্রথমে তোমার কাছে আসতে হবে, তারপর তুমি তার রিপোর্টিং এবং তোমার যে হচ্ছে আলটিমেট অবজারভেশন বা ইভালুয়েশন সেটি নিয়ে যাওয়া তোমার বসের কাছে, সে তার বসের কাছে নিয়ে যাবে। সো এই ব্যাপারটিকেই আমরা বলছি চেইন অফ কমান্ড। এরপর হচ্ছে শৃঙ্খলা কিংবা অর্ডার। এই ব্যাপারটা কি, শৃঙ্খলা নীতি বলতে বোঝায় যোগ্য ব্যক্তিকে যোগ্য কাজে নিয়োগ এবং উপযুক্ত বস্তুকে উপযুক্ত স্থানে স্থাপন করা। ব্যাপারটা এরকম,
আমি আমার কোনো একটা কাজে মনে করো হচ্ছে প্রোডাকশন রিলেটেড কাজে এমন একজনকে হচ্ছে আমি ম্যানেজারের দায়িত্ব দিলাম যে আলটিমেটলি সেই ব্যাপারে কিছুই জানা না কিংবা তার কোনো এক্সপার্টাইজ নাই। সো ওই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমরা বলতে পারি না আলটিমেটলি যে আমার প্রোডাকশন কিংবা প্রোডাক্টিভিটি লেভেল ভালো একটা সিচুয়েশনে থাকবে অথবা ভালো একটা কন্ডিশনে থাকবে। কেন থাকছে না? কারণ আমি তার জন্য যে উপযুক্ত ব্যক্তি, যে আলটিমেটলি আমার বেস্ট লেভেল অফ প্রোডাক্টিভিটি এনশিওর করতে পারতো, তাকে আমি সেই জায়গায় দেইনি। কিংবা আমার প্রোডাকশনের ক্ষেত্রে যদি আমি আমার কিছু মেশিনারিজ দরকার হতো, সেই মেশিনারিজগুলোকে আমি ইউজ না করে বা প্রোডাকশনের কাজে না রেখে আমি জাস্ট আনইউজড অবস্থায় ফেলে রাখলাম এবং র্যান্ডমলি হচ্ছে নর্মাল ওয়েতে প্রোডাকশন যেরকম চলতে থাকে সেরকম চলতে দিলাম। সো এই জায়গায় যেটা আমার উপযুক্ত স্থানে থাকার কথা সেটা উপযুক্ত স্থানে নাই, যাকে উপযুক্ত কাজের দায়িত্ব দেওয়ার কথা তাকেও আমি কাজের দায়িত্ব দিলাম না। সো আলটিমেটলি সেখানে আমার শৃঙ্খলা থাকবে না। শৃঙ্খলাটা কখন থাকবে? যখন হচ্ছে যে যেই কাজে দক্ষ তাকে সেই কাজে দায়িত্ব দিব এবং উপযুক্ত বিষয়কে আমি উপযুক্ত স্থানে স্থাপন করব। তারপর আসে সাম্যতা কিংবা ইকুইটি। এই যে সকলের প্রতি সমতা, নারী পুরুষ সবার সেখানে সমান পার্টিসিপেশন থাকবে, সমান অধিকার থাকবে। নিরপেক্ষ আচরণ নিশ্চিত করা এবং একই দৃষ্টিতে দেখা। নিরপেক্ষ সকল ধর্ম, বর্ণ, জাতি সব কিছুর বেসিসে সেখানে হচ্ছে তোমার নিরপেক্ষতা থাকতে হবে। সো আলটিমেটলি সবাইকে একই চোখে দেখা কিংবা একই দৃষ্টিতে দেখার ব্যাপারটিকে বলা হয় সাম্যতা। এরপরে আসে হচ্ছে কর্মীদের চাকরির স্থায়িত্ব বিধান। এই নীতির মূল কথা হচ্ছে কর্মীদের চাকরির স্থায়িত্ব নিতে হবে। এখন ব্যাপারটা কীরকম? আমরা সবাই চাই যে হচ্ছে কি আমাদের যে কাজ সেই কাজের স্থায়িত্ব থাকুক। জব সিকিউরিটি আমাদের সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো সেক্ষেত্রে হেনরি ফিয়লের এই নীতিটা আমাকে বলে যে আমার আন্ডারে যারা কর্মী আছে তাদেরকে আমার জব সিকিউরিটি দিতে হবে, যাতে যে কোনো মুভমেন্টে যে কেউ এসে বলে দিতে না পারে যে কি ইউ আর টার্মিনেটেড, ইউ আর লেড অফ, তুমি কালকে থেকে আর চাকরিতে আসিও না। এই কথাটা যেন কেউ বলতে না পারে, সেজন্য আমাকে জব সিকিউরিটি এনশিওর করতে হবে আমার এমপ্লয়ীদের। সো আলটিমেটলি এর ফলে কি হয়? শ্রম ঘূর্ণায়মানতা কমে আসে। শ্রম ঘূর্ণায়মানতা বলতে কি বোঝায়? আমি যখন অ্যাজ এ এমপ্লয়ি আমি যখন দেখবো আমি যেখানে কাজ করছি সেখানে জব সিকিউরিটি নেই, আর আরেকটা প্রতিষ্ঠান যেখানে হচ্ছে আমি চান্স পেয়েছি কাজ করার বা কাজের সুযোগ পেয়েছে, আমাকে এমপ্লয়ি হিসেবে তারা হায়ার করতে চায়, সেই জায়গাতে তারা হচ্ছে আমাকে কাজের ক্ষেত্রে হচ্ছে জব সিকিউরিটি দিচ্ছে। সো ডেফিনেটলি আমি আমার কারেন্ট যে জব, বর্তমান যে চাকুরি, সেটি ছেড়ে আমি ওই চাকুরিতে চলে যাব, কারণ সেখানে আমার সিকিউরিটি আছে। আর তখন কি হবে? আলটিমেটলি আমি যে চলে গেলাম, এখানে একটা ভ্যাকেন্সি সৃষ্টি হলো না, এই ভ্যাকেন্সিটা ফিল আপ করার জন্য আবার নতুন করে রিক্রুট করতে হবে। সো এটা অনেক বড় একটা হ্যাসেলের কাজ প্রত্যেকটা অর্গানাইজেশনের জন্য। সো সেই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি, যদি আমি এখানে জব সিকিউরিটির ব্যাপারটি এনশিওর করতে পারি, তাহলে সেখানে শ্রম ঘূর্ণায়মানতার ব্যাপারটি তখন কমে আসবে। তারপর হচ্ছে উদ্যোগ বা ইনিশিয়েটিভ। প্রাতিষ্ঠানিক উন্নয়নে কর্মীদের স্বাধীনভাবে চিন্তা চেতনা বিকাশের বা পরিবেশ বা সুযোগ সৃষ্টি করে দেওয়াকে উদ্যোগ বলা হয়। এই যে আমি বললাম ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে আমি এমপ্লয়ীদেরকে ইনক্লুড করছি, আলটিমেটলি হয়তো বা এমনও সিচুয়েশন আসতে পারে যে দেখা গেল হচ্ছে কি আমার থেকে বেটার কোনো একটা পার্সপেক্টিভ বা ডিসিশন তারা দিচ্ছে। সো সেই জায়গা থেকে কিন্তু সেটা আমার অর্গানাইজেশনের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হতে পারে। সো ডেফিনেটলি তাদেরকে হচ্ছে আমি স্বাধীনভাবে চিন্তা চেতনা করার সুযোগ বা স্কোপটা তাদেরকে সৃষ্টি করে দিতে হবে, এটাই হচ্ছে আমার উদ্যোগ। আর হচ্ছে একতায় বল, স্পিরিট ডে কর্পস, এটা হচ্ছে এখানে কি বললো একতায় বল মানে কি, যাকে ফরাসি ভাষায় অনুবাদ হচ্ছে স্পিরিট ডে কর্পস এবং ইংরেজিতে ইউনিটি স্ট্রেংথ, এটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে এই ব্যবস্থাপনার কার্যাবলী হচ্ছে কি একটি দলীয় কাজ বা টিম ওয়ার্ক। যখন দেখবা হচ্ছে টিম ওয়ার্কের মধ্যে তুমি সবাই একসাথে হয়ে কাজ করছো, তুমি একা যদি ওই কাজটি করতে যেতে তাহলে হচ্ছে তোমার হয়তো বা ওই লেভেল অফ আউটপুট তুমি এনশিওর করতে পারছো না। যখন হচ্ছে তুমি সেটা সবাই মিলে করছো, অনেকজন বিভিন্ন রকমের পার্সপেক্টিভ দিচ্ছে, তার মধ্যে থেকে তোমরা অনেকগুলো অল্টারনেটিভস বের করছো, প্রত্যেকটা অল্টারনেটিভসের তোমার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কনসিডার করছো, এবং যেটা তোমাদের জন্য হাইলি বেনিফিটেড বা হাইলি অ্যাডভান্টেজ এনশিওর করছে সেই অল্টারনেটিভ তোমরা সিলেক্ট করছো। সো আলটিমেটলি দেখা যাচ্ছে কি এখানে আলটিমেটলি আমার একতা বা ইউনিটি নিশ্চিত হচ্ছে এবং সেটি আমার অর্গানাইজেশনের জন্য অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপরে যদি আসি, দেখো এখানের মধ্যে হচ্ছে হেনরি ফিয়লের ব্যবস্থাপনার নীতিগুলো আমরা যেটা এই একটু আগেই দেখলাম 14টা নীতি, এই ব্যবস্থাপনা শাস্ত্রের উন্নয়ন কিংবা ডেভেলপমেন্টের জন্য তিনি 14টি নীতিমালা প্রণয়ন করেছেন। ফিয়ল ব্যবসা প্রতিষ্ঠানের কার্যাবলী শ্রেণীবিভাগ করেন। ব্যবসা প্রতিষ্ঠানের কাজগুলোকে তিনি বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছেন। প্রতিষ্ঠানের কার্যাবলীকে তিনি 6টি প্রধান ভাগে ভাগ করেন। এই 6টি ভাগ কি কি? প্রথমত কারিগরি কার্যাবলী, বাণিজ্যিক কার্যাবলী, আর্থিক কার্যাবলী, নিরাপত্তা সংক্রান্ত কার্যাবলী, হিসাব রক্ষণ সংক্রান্ত কার্যাবলী, ব্যবস্থাপকীয় কার্যাবলী। ফেয়ল ব্যবস্থাপকীয় যোগ্যতা এবং গুণাবলীর বিবরণ দেন।
এখানের মধ্যে ব্যাপারগুলো কিরকম, কারিগরি কার্যাবলী হচ্ছে ভোকেশনাল যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো, বাণিজ্যিক হচ্ছে তোমার বিজনেস রিলেটেড, মনে করো হচ্ছে তোমার ইম্পোর্ট এক্সপোর্ট করছো কিংবা হচ্ছে তোমার ব্যবসায়ের যে আওতা সেটিকে আরও বাড়াতে চাচ্ছ বা সম্প্রসারিত করতে যাচ্ছ। তারপর হচ্ছে কি আর্থিক, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, নিরাপত্তা সংক্রান্ত কার্যাবলী, তোমার হচ্ছে যে সিকিউরিটি নিশ্চিত করছে যেটি। তারপর হচ্ছে হিসাব রক্ষণ বা অ্যাকাউন্টস, ব্যবস্থাপনা বা এইচআর, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তারপর কি করছেন তিনি, ব্যবস্থাপকীয় যে যোগ্যতা এবং গুণাবলী আছে সেই গুণাবলীগুলোর বিবরণ দেন। এরপরের স্লাইডে আমরা আসি, দেখো এখানের মধ্যে হচ্ছে ব্যবস্থাপনার কিছু অন্যান্য নীতি আছে, যার মধ্যে উদ্দেশ্যের নীতি কিংবা প্রিন্সিপাল অফ অবজেক্টিভস আমাকে কি বলছে, এটি হচ্ছে প্রতিষ্ঠানের বিভাগ, বিভিন্ন ডিপার্টমেন্টস এবং হচ্ছে ব্যক্তির লক্ষ্য স্পষ্ট থাকা। এই যে কতগুলো বিভাগের কথা আমরা একটু আগেও দেখলাম না, এই যে তোমার হচ্ছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আছে, এইচআর ডিপার্টমেন্ট আছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে, এখন প্রত্যেকটা ডিপার্টমেন্টের গোল আলাদা আলাদা থাকে। আবার সেই গোলগুলোকে তুমি যদি কম্বাইন করো সেটা আমাকে একটা স্পেসিফিক গোলের দিকে ডিরেক্ট করে, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক লক্ষ্য কিংবা হচ্ছে অর্গানাইজেশনাল গোল। সো আলটিমেটলি এটা আমাকে বলছে যে হচ্ছে সবগুলো ডিপার্টমেন্ট কিংবা হচ্ছে সবগুলো ব্যক্তির লক্ষ্য মাস্ট থাকতে হবে। তারপর নমনীয়তার নীতি কিংবা প্রিন্সিপাল অফ ফ্লেক্সিবিলিটি, এটি আমাকে কি বলছে, পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজনীয় সংশোধন কিংবা পরিবর্তন আনার সুযোগ রাখাকে বলা হয় নমনীয়তা। অর্থাৎ ব্যবস্থাপনায় এমনভাবে নীতি পদ্ধতি প্রয়োগ করতে হবে যেন তা প্রয়োগের ক্ষেত্রে বা প্রয়োজনে সমন্বয় এবং সংশোধন বা পরিবর্তন করা যায়। দেখো আমাদের বর্তমান যুগটা যদি তুমি চিন্তা করো, এটা হচ্ছে একটা প্রযুক্তিগত যুগ বা হচ্ছে তোমার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এত র্যাপিডলি হচ্ছে, এখন নতুন নতুন প্রযুক্তি আসছে ডেলি। এখন সবগুলাকে হচ্ছে তোমার সাথে ডেইলি ওগুলাকে হচ্ছে তোমার আপডেট করতে হচ্ছে বা তোমার কাজের সাথে ওইগুলোকে হচ্ছে আপগ্রেড করে রাখতে হচ্ছে ডেইলি। এখন তুমি মনে করো হচ্ছে তোমার অর্গানাইজেশনে যদি ওই টেকনোলজিগুলো ফলো না করো, দেখবা হচ্ছে তোমার যারা কম্পিটিটরস আছে তারা অলরেডি অনেক দূর এগিয়ে গিয়েছে এবং তুমি তাদের চেয়ে অনেক দূর পিছিয়ে আছো। সো তোমাকে রেগুলারলি আপডেটেড এবং আপগ্রেডেড থাকতে হচ্ছে। দুইটা শব্দ বলছি, একটা হচ্ছে আপগ্রেড এবং আপডেট। চেঞ্জেস বা পরিবর্তন যে আসবে এই ব্যাপারটি অস্বাভাবিক কিছু না। পরিবর্তন আসছে বলেই হচ্ছে আজকে থেকে 50 বছর আগে তোমার ব্যবসায়ের যে পরিস্থিতি ছিল তার থেকে এখনের সিচুয়েশন অনেক ডিফারেন্ট, অনেক ফ্লেক্সিবল আর অনেক সহজ। সো সেই চিন্তা থেকে পরিবর্তনই কিন্তু হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনকে অনেকটা সহজ করে দিয়েছে। সো পরিবর্তনটার সাথে মানিয়ে নেওয়া, ওই পরিবর্তনের জন্য হচ্ছে আমি আমার যে টার্মসগুলো আছে ব্যবস্থাপনার ক্ষেত্রে, যে অ্যাক্টিভিটিসগুলো আছে তার মধ্যে কী কী চেঞ্জেস আনতে পারি সেটা করা এবং সংশোধন করা, এটাই বলছে হচ্ছে আমার নমনীয়তার নীতি। এরপরে হচ্ছে ভারসাম্যের নীতি, প্রিন্সিপাল অফ ব্যালেন্সিং কি বলে, ব্যবস্থাপনার ভারসাম্যের নীতি বলতে বোঝায় প্রত্যেকটি কর্মী, বিভাগ এবং উপবিভাগের কাজের মধ্যে সমতা বিধান করে সমতালে এগিয়ে যাওয়া। ব্যাপারটা কিরকম, তোমার এইচআর একরকম কাজ করছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট একরকম কাজ করছে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট একরকম কাজ করছে, ব্যাপারটা যদি সেরকম হয়ে যায় আলটিমেটলি সেখানে কোনো ভারসাম্য তো থাকবেই না, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের ব্যাপারটিও তখন সেখানে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। সো সেই জায়গা থেকে তুমি যদি চিন্তা করো তাদের মধ্যে যদি আমি কোনোভাবে একটা ব্যালেন্স এনশিওর করতে পারি, তখন সেটা হচ্ছে ওই স্পেসিফিক প্রাতিষ্ঠানিক লক্ষ্য যেটি আছে সেটির দিকে বা সেটির অভিমুখে তখন প্রত্যেকটি ডিপার্টমেন্ট কাজ করে এবং চলতে থাকে। সেই কথাটি হচ্ছে আমাকে এখানে বললো ভারসাম্যের নীতির মাধ্যমে। এরপরে বলেছে হচ্ছে মিতব্যয়িতার নীতি, আমি অতিরিক্ত খরচ করব না, কস্ট ইফেক্টিভ ওয়েতে আগাবো, প্লাস আমার কাছে যা যা রিসোর্সেস আছে কম থাকুক কোনো সমস্যা নেই, সেই রিসোর্সগুলোর হচ্ছে বেস্ট ইউজ বা সর্বোত্তম ব্যবহার আমাকে নিশ্চিত করতে হবে এবং অপচয় রোধ করতে হবে। ব্যাপারটি কীরকম দেখো, মিতব্যয়িতার নীতি বলতে অপচয়ের কথাটা আসলো, প্রথমত অপচয় বা অপব্যবহার না করে দক্ষতার সাথে সব ধরনের সম্পদ এবং উপকরণ ব্যবহারকে বোঝানো হয়। এরপর আসছে হচ্ছে জবাবদিহিতার নীতি, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টেবিলিটি, মানে এটা আমাকে কি বলে, আমাকে হচ্ছে আমার কাজের জন্য জবাবদিহি করতে হবে। সো এটা যখন আলটিমেটলি চলে আসে তখন দেখা যাবে যে কি আমার কাজের প্রতি আমার যে দায়িত্ববোধ কিংবা রেসপন্সিবিলিটি সেটা আমার আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। কারণ সেখানে যদি কোনো একটা ফল্ট হয় বা কোনো একটা মিস্টেক হয় সেটার জন্য হচ্ছে আমাকে হয়তো বা জবাবদিহি করা লাগতে পারে আমার যারা সুপিরিয়ার্স আছে তাদের কাছে। তো কাজ সম্পাদনের দায়িত্ব নিয়ে তৎসংক্রান্ত বিষয়ে উত্তর দেওয়ার যে দায়বদ্ধতা সেটিকে বলা হয় জবাবদিহিতা। উত্তর দেওয়ার দায়বদ্ধতা, আমার ফলটা কেন হয়েছে, ভুলটা কেন হলো, আমার কি কি করা উচিত ছিল, আমি কেন করতে পারিনি, সেই বিষয় সম্পর্কে আমার উপর মহলে যিনি আছে, যিনি আমার সুপিরিয়র, তাকে জবাবদিহি করার যে ব্যাপারটি সেটি হচ্ছে এই জবাবদিহিতার নীতি। তারপর হচ্ছে কি আদেশের ঐক্য এবং নির্দেশনার ঐক্যের মধ্যে পার্থক্য। আচ্ছা, আদেশের ঐক্য বলতে আমরা কি দেখেছি,
সেখানের মধ্যে আমরা দেখেছি হচ্ছে কি আমার যারা বস থাকবে সেখানে যেন একজন থাকে, আমার বস যে আমাকে একজনই ডিরেক্ট করছে, সেখানে যেন দুইজন বা তিনজন না থাকে। দুইজন বা তিনজন যদি হয়ে যায় আলটিমেটলি সেখানে তিন রকমের ডিরেকশন আমার জন্য আসবে এবং আলটিমেটলি আমি কোনোটাই সাকসেসফুলি ফুলফিল করতে পারবো না। সো সেই জন্য আদেশের ঐক্য থাকতে হবে বলতে বোঝাচ্ছি একজন বস থাকবে যিনি হচ্ছে তার যে সাবঅর্ডিনেট আছে তাকে ডিরেক্ট করবে। সো এখানেই কিন্তু আদেশের ঐক্যটা অনুসৃত হচ্ছে। কিন্তু এরপরে নির্দেশনার ঐক্যটা আমাকে কি বলছে, এটা হচ্ছে গোল ওরিয়েন্টেড কিংবা লক্ষ্যাভিমুখী একটা ব্যাপার, যাতে বলা হচ্ছে যে কি প্রাতিষ্ঠানিক যে লক্ষ্য সেই লক্ষ্যটা ফিক্স থাকতে হবে এবং প্রত্যেকটা বিভাগ বা ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে প্রত্যেকটা এমপ্লয়ি ব্যক্তিকেন্দ্রিকভাবে সেই লক্ষ্য যেন অর্জন করা যায় তার উদ্দেশ্যে কাজ করে যাবে। সো দেখো, আদেশের অক্ষনীতির মূল কথা হচ্ছে একজন কর্মী প্রত্যক্ষভাবে একই সময়ে একজন বস, একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আদেশ পাবে। নির্দেশনার লক্ষ্য হচ্ছে কি এটি প্রধান লক্ষ্য বা মৌলিক পরিকল্পনার আলোকে প্রতিষ্ঠানের সব কাজ করতে হবে একটি প্রধান লক্ষ্যের ক্ষেত্রে। সো ডেফিনেটলি এই জিনিসটা তাহলে আমরা বুঝতে পেরেছি, নির্দেশনার লক্ষ্য হচ্ছে একটি প্রধান লক্ষ্য, আদেশের লক্ষ্য হচ্ছে একজন বস কিংবা একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি হচ্ছে আমাকে ডিরেকশন দিবে। তারপরে আসি, এখানে বললে ব্যবস্থাপনায় এফ.ডব্লিউ. টেলরের কি কি অবদান আছে। এখানে আমরা একটু দেখি ব্যবস্থাপনার ক্ষেত্রে এফ.ডব্লিউ. টেলর কি কি করেছিলেন। তিনি কিছু গ্রন্থ এবং হচ্ছে প্রবন্ধ রচনা করেছিলেন এফ.ডব্লিউ. টেলর, যার মধ্যে কি কি আছে দেখো। প্রথমত আছে হচ্ছে কি খণ্ডহার পদ্ধতি, যে খণ্ডহার পদ্ধতি তিনি দিয়েছিল। কারখানা ব্যবস্থাপনার ক্ষেত্রে হচ্ছে তিনি ভূমিকা পালন করেছিল। তারপর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিমালা উপস্থাপন করেছিল, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলে থাকি। এরপরে হচ্ছে গবেষণা এবং কর্মপদ্ধতির উন্নয়ন করেছিল। কার্যভিত্তিক ফোরম্যানশিপ বা কার্যভিত্তিক সংগঠনের যে ধারণা, তিনি হচ্ছে সেই ধারণাটা দিয়েছিল। ব্যবস্থাপনার ব্যতিক্রম আদর্শের অনুসরণ করেছিল। তো আলটিমেটলি এখান থেকে আমার এমসিকিউতে আসতে পারে কি কি, এই যে পিস রেট সিস্টেমটা কে চালু করে বা খণ্ডহার পদ্ধতি কে চালু করে, এফ.ডব্লিউ. টেলর। তারপর হচ্ছে কারখানা ব্যবস্থাপনা বা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিমালা কে উপস্থাপন করে, এফ.ডব্লিউ. টেলর। গবেষণা এবং কার্যপদ্ধতির উন্নয়ন কে করে, এফ.ডব্লিউ. টেলর। এরপরে যদি আমরা আসি এফ.ডব্লিউ. টেলরের আর কিছু অবদান, সেটা হচ্ছে মানব সম্পদের উপর গুরুত্ব আরোপ করেছিলেন তিনি। বস্তুগত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মূলে কি আছে, মানবীয় প্রচেষ্টার সফল প্রয়োগ। দেখো, আমাদের কাছে হচ্ছে তোমার কি কি আছে, আমাদের কাছে হচ্ছে রিসোর্সেস থাকবে ডেফিনেটলি। এখন সেই রিসোর্সেসগুলোকে হচ্ছে আমি ইফেক্টিভলি ইউজ করতে পারছি কিনা, সেই জায়গাতেই হচ্ছে অ্যাজ এ ম্যানেজার আমার সাকসেসটা ডিপেন্ড করছে। সো তিনি হচ্ছে সেই জায়গাতেই কিন্তু সব থেকে বেশি গুরুত্ব আরোপ করেছিলেন। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যবস্থাপনা এবং কর্মীদের মানসিক বিপ্লব, মেন্টাল রিভলিউশনের সাথে জড়িত। এটি হচ্ছে সর্বোচ্চ উৎপাদনের ক্ষেত্রে ব্যবস্থাপনা এবং কর্মীদের দায়িত্ব কাজের প্রতি দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন। তারা কাজের প্রতি কিভাবে তাদের দৃষ্টিভঙ্গিটা কি, তারা কি মনে করছে যে এটা তাদেরকে প্রেশারাইজ করে করানো হচ্ছে, নাকি হচ্ছে তারা স্ব উদ্যোগে স্বপ্রণোদিত হয়ে সেলফ মোটিভেশনের মাধ্যমে ব্যাপারটি করছে। সো এই ব্যাপারটি হচ্ছে তিনি এখানে বুঝিয়েছেন। তারপরে কি, আদর্শ ব্যবস্থাপকের ক্ষেত্রে কি কি দক্ষতা থাকা দরকার। এখন এই দক্ষতা বলতে হচ্ছে আমরা নর্মালি কি বুঝি দেখো, দক্ষতা বলতে কি বোঝানো হয়, এখানের মধ্যে দক্ষতা বলতে হচ্ছে কোনো কাজ করার জন্য ব্যক্তির সামর্থ্য বা যোগ্যতাকে বোঝায়। আমাকে একটা কাজ দেওয়া হলো, কাজটি করার জন্য আমার ক্যাপাবিলিটিস আছে কিনা, সেই জায়গাতে কিন্তু দক্ষতাটা বা দক্ষতার ব্যাপারটি আসছে। ব্যবস্থাপকীয় দক্ষতা বলতে হচ্ছে প্রতিষ্ঠানের উপকরণ এবং সম্পদের সঠিক ব্যবহার এবং নিয়ন্ত্রণের মাধ্যমে প্রত্যাশিত ফলাফল অর্জন। মানে আমার অর্গানাইজেশনের মধ্যে কি কি রিসোর্সেস আমাকে তারা দিয়েছে, আমি ওই রিসোর্সগুলোর থেকে কিভাবে বেস্ট আউটকামটা এনশিওর করতে পারছি, সেই জায়গাতে কিন্তু আমার দক্ষতা বা এক্সপার্টাইজের ব্যাপারটা রিফ্লেক্টেড হচ্ছে। মৌলিক দক্ষতা, বেসিক স্কিলস, এগুলো কি কি দেখো। প্রথমত হচ্ছে কারিগরি দক্ষতা, আমাকে ভোকেশনাল এক্সপার্টাইজ থাকতে হবে আমার মধ্যে। এই কারিগরি দক্ষতার মধ্যে কি কি আসছে, প্রথমত যেটি আসে কোনো কাজ কিভাবে করতে হবে সেই সংক্রান্ত বিশেষ এবং স্বতন্ত্র ধারণা। তারপর কাজ সম্পাদনের যে বিশেষ পদ্ধতি, কলাকৌশল বা যন্ত্রপাতি ব্যবহার করা এবং তার সঠিকভাবে ব্যবহার করতে পারাই হচ্ছে কার্যকরী দক্ষতা। আমার কোন কাজে আমি কিভাবে করব, তার জন্য আমি কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করব, এক একটা ইনস্ট্রুমেন্টের কাজ কীরকম হবে, তার জন্য হচ্ছে আমার কি কি এমপ্লয়িজ বা কত পরিমাণে আমার এমপ্লয়ি বা ওয়ার্কফোর্স লাগছে, সেই সব কিছু যখন আমি ইফেক্টিভলি মেজার করতে পারবো, সেটি হচ্ছে তখন আমার কারিগরি দক্ষতা। এর মধ্যে কি কি আসছে, যেমন হিসাব রক্ষণ, অ্যাকাউন্টিংয়ের কাজ, ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ডিজাইনিং, বিশ্লেষণ বা এনালাইসিস, টেকনোলজিক্যাল নলেজ, এই সবগুলো হচ্ছে আলটিমেটলি কারিগরি দক্ষতা। তারপর কি মানবীয় কিংবা আন্তঃব্যক্তিক দক্ষতা, এই জিনিসটা একটু ইন্টারেস্টিং, কারণ কর্মীদের দিয়ে আলটিমেটলি আমাকে কাজ করাতে হবে। সো তাদের সাইকোলজিটা আমাকে বুঝতে হবে, আমার কর্মীরা কি চায়, তাদের জন্য উপযুক্ত কর্মপরিবেশটা কি সেটা আমাকে বুঝতে হবে।
এবং দেখো তাদের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা, প্রভাবিত এবং অনুপ্রাণিত করার সামর্থ্যকে মানবীয় সম্পর্কগত কিংবা হচ্ছে আন্তঃব্যক্তিক দক্ষতা বলে। মানে অ্যাজ এ বস আমার ওই পাওয়ারটা আছে কিনা যে হচ্ছে আমি আমার সাবঅর্ডিনেট যারা আছে তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারছি, তাদেরকে প্রভাবিত করতে পারছি, তাদেরকে মোটিভেটেড করতে পারছি, এটি হচ্ছে আন্তঃব্যক্তি কিংবা হচ্ছে আন্তঃমানবীয় দক্ষতা। এরপর ধারণাগত দক্ষতা কি বলে? প্রতিষ্ঠানের কোনো নতুন বিষয় বা অজানা পরিস্থিতি সম্পর্কে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা সামর্থ্য। এই যে কোনো একটা অজানা পরিস্থিতি তোমার অর্গানাইজেশনে সৃষ্টি হলো, যে সম্পর্কে কারো কোনো ধারণা নেই, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওই তোমার যে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কিংবা হচ্ছে তোমার যে চ্যালেঞ্জটা সামনে এসেছে, সেই চ্যালেঞ্জটাকে তুমি কিভাবে ফেস করছো এবং সেটিকে নিজের অপরচুনিটিতে কনভার্ট করছো, সেই জায়গা থেকে আমরা বলছি হচ্ছে এই ধারণাগত দক্ষতা। মানে তোমার মধ্যে ওই সেন্সটা থাকতে হবে, যেই সেন্সটাকে খাটিয়ে তুমি আলটিমেটলি সেই চ্যালেঞ্জটাকেও তোমার অপরচুনিটিতে কনভার্ট করতে পারো। এরপর হচ্ছে কি সমস্যা অনুধাবনের দক্ষতা। ডেফিনেটলি অনেক ধরনের প্রবলেমস আসবে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সমস্যা তো থাকবেই, সমস্যা সমাধানের জন্যই আমরা সবাই কাজ করি। এখন সেই প্রবলেমটা তোমাকে হচ্ছে বুঝতে হবে, প্রবলেমটা হচ্ছে আইডেন্টিফাই করার পাওয়ার থাকতে হবে তোমার মধ্যে। সো দেখো প্রতিষ্ঠানের কোনো সমস্যা দ্রুত চিহ্নিত করে সঠিকভাবে সমাধান করার সামর্থ্যকে সমস্যা অনুধাবনের দক্ষতা বলে। আইনজীবী এবং ডাক্তারদের মধ্যে এই ধরনের দক্ষতা বেশি থাকতে হয়। কেন? যারা ডাক্তার তাদেরকে হচ্ছে ডায়াগনোসিস করতে হয়, শনাক্ত করতে হয় যে অ্যাকচুয়ালি তার প্রবলেমটা কি কিংবা হচ্ছে তার যে ডিজিজ বা রোগ, সেই রোগটা কি, এটা ডাক্তারদেরকে শনাক্ত করতে হয়। ঠিক সেম ভাবে আইনজীবীদেরকেও বুঝতে হয় যে এখানে অপরাধের জায়গাটা কোনটা, অপরাধের গ্রাউন্ড কোনটা এই জায়গায়। সো তাদেরকে সেখানে সেই ক্ষেত্রে সমস্যা অনুধাবনের দক্ষতাটা বেশি থাকা দরকার তাদের জন্য। অন্যান্য দক্ষতার মধ্যে কি আছে? অর্গানাইজেশনাল স্কিল। আমাকে বলছে হচ্ছে কি সেখানে হচ্ছে আমার রিসোর্সেস, ম্যান পাওয়ার সবগুলাকে আমি কিভাবে স্কিলফুল ওয়েতে অর্গানাইজ করতে পারি। এখানে বললো কি একজন ব্যবস্থাপক বিভিন্ন ধরনের সাংগঠনিক দায়িত্ব পালন করে, এই জন্য ব্যবস্থাপকের সাংগঠনিক জ্ঞান থাকাটাও অনেক বেশি জরুরি। তারপর হচ্ছে কি সময় ব্যবস্থাপনার দক্ষতা বা টাইম ম্যানেজমেন্ট স্কিল। ডেফিনেটলি তোমার প্রত্যেকটা কাজের জন্য হচ্ছে স্পেসিফিক কিছু টাইম পিরিয়ড থাকবে, ওই টাইম পিরিয়ডের মধ্যে তুমি কাজটা সঠিকভাবে সম্পন্ন করতে পারছো কিনা সেটি হচ্ছে সময় ব্যবস্থাপনার দক্ষতা। একজন ব্যবস্থাপকের অগ্রাধিকার ভিত্তিতে কাজ নির্দিষ্ট করা এবং দক্ষতার সাথে সেটি করাকে সময় ব্যবস্থাপনা বলে। কাজ তো অনেকগুলো থাকবে, কিন্তু ওই সব কাজগুলোর মধ্যে তোমাকে বুঝতে হবে কোন কাজটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কোন কাজটা লেস ইম্পর্টেন্ট, সেটার মধ্যে তোমাকে হচ্ছে টাইম ডিস্ট্রিবিউট করতে হবে। তোমার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কাজটি করার জন্য তোমার এক্সপার্টাইজ কতটুকু আছে তার বেসিসে তুমি সেটাতে টাইম ঠিক করবা। একইভাবে যেটা লেস ইম্পর্টেন্ট তার জন্য কতটুকু এক্সপার্টাইজ বা হচ্ছে সেটার জন্য কি পরিমাণ টাইম ফিক্স করতে হবে সেই সম্পর্কে তোমাকে একটা ভালো আইডিয়া রাখতে হবে। তারপর অ্যানালিটিক্যাল পাওয়ার কিংবা হচ্ছে তোমার বিশ্লেষণমূলক ক্ষমতা। এটা আমাকে কি বলে? দেখো সমস্যা সমাধানে অনেক ধরনের দৃষ্টিভঙ্গি থাকতে পারে, পদ্ধতি এবং কলাকৌশল থাকতে পারে। এখন সেগুলাকে হচ্ছে প্রয়োগ, বিশ্লেষণ এবং মূল্যায়ন সম্পর্কিত যে গুণ, আমার অল্টারনেটিভস তো ডেফিনেটলি অনেকগুলো থাকবে, প্রত্যেকটা প্রবলেমসের ক্ষেত্রে তো অল্টারনেটিভস থাকে। এখন সেই অল্টারনেটিভসগুলোকে আমি কিভাবে অ্যানালাইসিস করছি, অ্যাকচুয়ালি তার আউটকামটা কি হতে পারে সেই সম্পর্কে হচ্ছে আমার ধারণাগত কিংবা হচ্ছে তোমার এই যে বিশ্লেষণমূলক যে দক্ষতা সেটিকে হচ্ছে কাজে লাগানোর মধ্যেই আমার সফল ব্যবস্থাপকের বিষয়টি লুকিয়ে আছে। সো সেক্ষেত্রে আমার বিশ্লেষণমূলক দক্ষতাটা অবশ্যই থাকতে হবে। এরপর হচ্ছে যোগাযোগ দক্ষতা। যোগাযোগ দক্ষতা বলতে বোঝাচ্ছে হচ্ছে তোমার উপর মহলে যে আছে বা হচ্ছে যে তোমার বস বা সুপিরিয়র তার সাথে, তারপর যে তোমার সাবঅর্ডিনেট কিংবা হচ্ছে তোমার আন্ডারে আছে তার সাথে একটা যোগাযোগ থাকতে হবে। যোগাযোগ হচ্ছে কি তথ্য সংবাদ ভাবের আদান প্রদান। দেখো প্রতিষ্ঠানের ভিতর এবং বাইরের অনেকগুলো পক্ষের সাথে কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার সামর্থ্যকে যোগাযোগ দক্ষতা বলা হয়। কেন? এই যোগাযোগটা কেন দরকার? এই যে তোমাকে বললাম তোমার বসের সাথে তোমাকে কানেক্টিভিটিটা কেন বাড়াতে হচ্ছে বা তোমার যে সাবঅর্ডিনেট তার সাথে কেন কানেক্টিভিটিটা বাড়াতে হচ্ছে। মেইন পয়েন্টটা হচ্ছে আমার ইনফরমেশন। আজকের যুগে এই 2025 সালে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে যার কাছে যত বেশি ইনফরমেশন আছে সে তত বেশি পাওয়ারফুল। ইনফরমেশন এখন আমাদের পাওয়ারের লেভেলটাকে হচ্ছে ইন্ডিকেট করে। সো এই ইনফরমেশনের জন্য তোমার প্রতিষ্ঠানের ভিতরে বাইরে অনেকগুলা পক্ষের সাথে যোগাযোগ করার সামর্থ্য থাকা দরকার, যেটিকে আমরা বলছি যোগাযোগ দক্ষতা। তারপর প্রযুক্তি বিষয়ক দক্ষতা বা তথ্য প্রযুক্তি বিষয়ে হচ্ছে তোমার স্কিল থাকতে হবে কীরকম। এই যে আমি তোমাকে একটু আগেই বলেছি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কথা, নতুন নতুন প্রযুক্তি আসছে তার সাথে তোমাকে খাপ খাইয়ে নিতে হবে এবং সেই দক্ষতাটা অর্জন করতে হবে অবশ্যই। সো এই গেল। এরপর হচ্ছে কি আদর্শ ব্যবস্থাপকের কি কি গুণাবলী আছে। আদর্শ ব্যবস্থাপনার জনক হেনরি ফেল উত্তম ব্যবস্থাপকের কয়টি গুণের কথা বলেছেন? 6টি গুণ। সেগুলো হচ্ছে শারীরিক, মানসিক, নৈতিক, শিক্ষাগত, কারিগরি এবং অভিজ্ঞতা সংক্রান্ত গুণ। এখন দেখো সাংগঠনিক জ্ঞান। একজন ব্যবস্থাপক
সে যদি হচ্ছে সফল ব্যবস্থাপক হতে চায় তাইলে সেক্ষেত্রে হচ্ছে তার অর্গানাইজিং এর যে ক্যাপাবিলিটি, রিসোর্সেস বলো বা ম্যান পাওয়ার বলো, তার আন্ডারে যারা কাজ করছে তাদেরকে সে কিভাবে ম্যানেজ করলে তাদের মধ্য থেকে বেস্ট আউটকামটা সে বের করে আনতে পারে, সেই বিষয়ে তাকে হচ্ছে দক্ষ হতে হবে। তারপর ব্যবস্থাপকীয় জ্ঞান, এই যে রিসোর্সেসগুলো আছে কিংবা ম্যান পাওয়ারটা আছে তাদেরকে কিভাবে হ্যান্ডেল করা যায়, তাদের যে হচ্ছে প্রোডাক্টিভিটি সেটিকে কিভাবে বাড়ানো যায়, যাতে করে আমার আলটিমেটলি প্রাতিষ্ঠানিক লক্ষ্যটা অর্জন হয়, সেটা হচ্ছে ব্যবস্থাপকীয় জ্ঞান। শারীরিক এবং মানসিক সুস্থতা, অবশ্যই শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, কারণ শারীরিকভাবে সুস্থ না থাকলে হচ্ছে দেখা যাবে তুমি কাজের প্রতি মন বসাতে পারছো না। মানসিক সুস্থতা তো অবশ্যই দরকার। মেন্টালি একজন আনস্টেবল পার্সন বা মেন্টালি আনফিট পার্সন কখনোই হচ্ছে একজন সাকসেসফুল ম্যানেজার হতে পারে না, কারণ সে তখন চিন্তা করতে পারে না যে তাকে কোন ওয়েতে আগাতে হবে, কি কি স্ট্র্যাটেজিস তাকে ফলো করতে হবে। সো সেটা যখন তুমি চিন্তা করতে পারছো, তার মানে তোমার শারীরিক এবং মানসিক সুস্থতার ব্যাপারটি এখানে খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষিত, অভিজ্ঞ এবং সচেতন। আমার প্রথমত হচ্ছে নলেজ লাগবে, নলেজ বা জ্ঞান যেটি কিভাবে আসছে, শিক্ষার মাধ্যমে আসছে। তারপর সেই জ্ঞানটাকে আমি প্রয়োগ করছি, প্রয়োগ করে অভিজ্ঞতা অর্জন করছি। সেই অভিজ্ঞতা থেকে আমার সচেতনতার ব্যাপারটি আসছে, যে আমি দেখছি যে আলটিমেটলি আমার এক্সপার্টাইজটাকে যখন হচ্ছে আমি ইউজ করছি তখন সেটার আউটকামটা কিভাবে আমার কাছে আসছে। সো সেটার মধ্য দিয়েই হচ্ছে আমার এই বিষয়টা আসে যে শিক্ষিত, অভিজ্ঞ এবং সচেতন, এই জিনিসটা কিন্তু হচ্ছে একজন আদর্শ ব্যবস্থাপকের অবশ্যই থাকা দরকার। তাকে শিক্ষিত হতে হবে, জ্ঞান থাকতে হবে, তারপর অভিজ্ঞ হতে হবে, আগে তার জ্ঞানটাকে কাজে লাগিয়েছে এবং তার বেসিসে তাকে এক্সপিরিয়েন্স গেইন করতে হবে, এবং লাস্টলি সচেতন হতে হবে যে চেঞ্জেসগুলো আসছে কিংবা হচ্ছে কারেন্টলি আমার পরিবেশটা কীরকম বা আমার বিজনেস এনভায়রনমেন্টটা কীরকম, এই সম্পর্কে হচ্ছে তাকে সচেতন থাকতে হবে। তারপর দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। কেন? কারণ আলটিমেটলি দেখা যায় যে কি একটা অর্গানাইজেশনটা দাঁড়িয়ে থাকে হচ্ছে একটা সিদ্ধান্তের উপর। আমার সিদ্ধান্তটা কি হচ্ছে, ওই সিদ্ধান্তটাই হচ্ছে আমাকে আমার লক্ষ্যের দিকে এগিয়ে যায়। সো সেখানে একজন আদর্শ ব্যবস্থাপকের মধ্যে অবশ্যই এই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা সেটি থাকতে হবে। অনুপ্রাণিত করার ক্ষমতা, আমার আন্ডারে যারা আছে তাদেরকে আমি মোটিভেটেড করতে পারছি কিনা, এটা হচ্ছে অনুপ্রাণিত করার ক্ষমতা বলে এটিকে। যোগাযোগ দক্ষতা, আমার যারা সাবঅর্ডিনেট এবং সুপিরিয়র যারাই আছে তাদের সাথে হচ্ছে আমার ভালো একটা কমিউনিকেশন স্কিল থাকতে হবে। দূরদর্শিতা, ইন ফিউচার আমি কারেন্টলি হচ্ছে যে ডিসিশনগুলো নিচ্ছি সেই ডিসিশনগুলোর আউটকাম ইন ফিউচার কি হতে পারে সেটা সম্পর্কে আমার ভালো একটা ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে মোহনীয় ব্যক্তিত্ব, ক্যারিসমেটিক পার্সোনালিটি। এটি আমাকে কি বলছে, আমার পার্সোনালিটিটা যেন এরকম না হয় যে হচ্ছে আমি খুবই মনমরা হয়ে থাকছি, আমার মধ্যে কোনো কর্মোদ্যম নেই, আমার মধ্যে হচ্ছে কোনো কি বলবো, আমি একটা কাজ যে করব এই কাজটা করার জন্য হচ্ছে আমার যে মেন্টাল পাওয়ার দরকার সেই মেন্টাল পাওয়ারটা আমার মধ্যে নেই। ওই ব্যাপারটা যেন না হয়, আমার পার্সোনালিটির মধ্যে যেন সবসময় এরকম থাকে যে কি আমি সবসময় খুবই ইফেক্টিভ এবং সবসময় হচ্ছে আমি কাজের মধ্যেই নিজের হ্যাপিনেসটাকে খুঁজে নিচ্ছি। এটাই হচ্ছে আমার পার্সোনালিটিটাকে আরও বেশি ক্যারিসমেটিক কিংবা মোহনীয় করে তোলে। সো একজন আদর্শ ব্যবস্থাপকের এই মোহনীয় কার্যাবলীটা অনেক বা এই মোহনীয় ব্যক্তিত্বটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে নিয়মানুবর্তিতা, আমার অর্গানাইজেশনের ক্ষেত্রে হচ্ছে যে রুলস রেগুলেশনসগুলো সেট করে দেওয়া হয়েছে সেগুলোর প্রতি আমাকে শ্রদ্ধাশীল থাকতে হবে, প্লাস সেই নিয়ম নীতিগুলো আমাকে মেনে চলতে হবে। ঝুঁকি গ্রহণ, ডেফিনেটলি আমি নতুন কোনো একটা প্রজেক্টে যখন ইনভেস্ট করতে যাচ্ছি বা নতুন কোনো একটা প্ল্যান যখন নিতে যাচ্ছি সেই প্ল্যানটা যে সাকসেসফুল হবে তার কোনো গ্যারান্টি নেই। সো সেক্ষেত্রে আমাকে ঝুঁকি গ্রহণ করতে হচ্ছে। উদ্ভাবনী শক্তি কিংবা ক্রিয়েটিভিটি, আমার প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে কিংবা হচ্ছে আমি যেখানেই ইনভেস্ট করি সেখানের মধ্যে আমাকে ক্রিয়েটিভিটি দিয়ে দেখতে হবে আলটিমেটলি তার রেজাল্টটা কীরকম হচ্ছে। বা তুমি যদি কোনো একটা নিউ প্রোডাক্ট ডিজাইন করো, নতুন কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছ, সেই প্রোডাক্ট ডিজাইনিংয়ের মধ্যে তোমাকে হচ্ছে ক্রিয়েটিভিটি লেভেলটা এনশিওর করতে হবে যাতে করে আলটিমেটলি সেটি তোমার কাস্টমার স্যাটিসফাইড করতে পারে। তারপর হচ্ছে পরিশ্রমী, আমাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে, ইন্ডাস্ট্রিয়াস হতে হবে এবং রেগুলারলি হচ্ছে আমাকে নতুন নতুন যে চেঞ্জেসগুলো হচ্ছে তার সাথে নিজেকে আপডেট এবং আপগ্রেড করতে হবে। সো তার জন্য পরিশ্রমটা মাস্ট। তারপর হচ্ছে কি জেন্ডার সচেতনতা, নারী পুরুষের মধ্যে কোনো ধরনের বৈষম্য আমি করতে পারবো না যদি আমি একজন আদর্শ ব্যবস্থাপক হতে চাই। সবাইকে সমতার দৃষ্টিতে দেখতে হবে, সেটা হোক জেন্ডার, তারপর হচ্ছে ধর্ম, বর্ণ, জাতি, সব কিছুর মধ্যেই আমাকে সবার আগে চিন্তা করতে হবে যে আমি সবার প্রতি সমতার দৃষ্টি দিয়ে দেখছি কিনা। একজন আদর্শ ব্যবস্থাপকের মধ্যে এই গুণটি থাকে। এখন আমরা দেখব তার ভূমিকাটা অ্যাকচুয়ালি কি, আদর্শ ব্যবস্থাপক কি করে। নির্দিষ্ট অবস্থান কিংবা পদের ব্যক্তির জন্য আকাঙ্ক্ষিত আচরণ বা নির্ধারিত কর্মকাণ্ডকে ভূমিকা বলা হয়। আমি যদি একজন বস হই, আমার আচরণ কিংবা হচ্ছে আমার যে ব্যবহার সেটি কীরকম হবে সেটি ডিফাইন করবে আমার ভূমিকাটা কতটুকু। তারপর হচ্ছে যুক্তরাষ্ট্রের অধ্যাপক হেনরি মিন্সবার্গ তার দ্য নেচার অফ ম্যানেজমেন্ট বইতে ব্যবস্থাপকের ভূমিকা সম্পর্কে গবেষণালব্ধ এবং তথ্যভিত্তিক বর্ণনা দিয়েছেন। তিনি তার গবেষণায় 5 জন নির্বাহীর কাজকর্ম
খুব কাছ থেকে হচ্ছে 1 সপ্তাহ ধরে অবজার্ভ করেছেন এবং তিনি গতানুগতিক কাজের বাইরেও তাদের অনেক কাজকর্ম প্রত্যক্ষ করেন, যেগুলোকে তিনি 3টি শ্রেণীতে মোট 10টি ভাগে ভাগ করেছেন। সো এই ব্যাপারটির মধ্যে কি আসছে, তিনি হচ্ছেন কে, হেনরি মিন্সবাখ। তিনি কি করেছেন, 5জন নির্বাহী কিংবা ব্যবস্থাপকের কাজ তিনি 1 সপ্তাহ ধরে অবজার্ভ করেছেন, যেগুলোর মধ্যে রেগুলার অ্যাক্টিভিটিস বা প্রাত্যহিক যে কাজ হয় সেগুলো আছে, ওই রেগুলার অ্যাক্টিভিটিসের বাইরের কাজগুলোও আছে, যার মধ্যে তিনি টোটাল 3টি শ্রেণীতে মোট 10টি ভাগে হচ্ছে ওই কাজগুলোকে ভাগ করেছেন। এখন আমরা যদি আসি, দেখো প্রথমত মুখ্য ব্যক্তির ভূমিকা, এটা হচ্ছে কি আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা। আন্তঃব্যক্তিক মুখ্য ব্যক্তির ভূমিকা, তিনি হচ্ছে একজন মুখ্য ব্যক্তি যা যা কাজ করে থাকে। দেখো ব্যবস্থাপককে কিন্তু হচ্ছে তোমার লিডারের কাজ করে, সো সেক্ষেত্রে তার ভূমিকায় হচ্ছে সব থেকে বড় বা মুখ্য। তারপর হচ্ছে নেতার ভূমিকা, এই যে লিডারশিপের কথা মাত্র বললাম, মুখ্য ভূমিকার পরবর্তীতে এখান থেকেই আমার লিডারশিপটা ডেভেলপ করে, এই মুখ্য ভূমিকার কনসেপ্ট থেকেই। সো আমাকে আলটিমেটলি আমার আন্ডারে যারা আছে তাদেরকে লিড দিতে হচ্ছে। তারপর হচ্ছে সংযোগ রক্ষাকারী, কিভাবে টপ লেভেল ম্যানেজমেন্টে যারা আছে তাদের সাথে হচ্ছে একেবারে লোয়ার লেভেল বা বটম লেভেল ম্যানেজমেন্টে যারা আছে তাদের মধ্যে হচ্ছে আমি গ্যাপটা কমাচ্ছি এবং একটা ব্রিজ হিসেবে কাজ করছি। সো সেখানে হচ্ছে সংযোগ রক্ষা করছি আমি। তারপর তথ্য সংগ্রহকারীর ভূমিকা, আমি আমার টপ লেভেল ম্যানেজমেন্ট থেকেও ইনফরমেশন কালেক্ট করছি, তারপর সেই ইনফরমেশনের বেসিসে আমি ডিরেক্ট করছি কাদের, যারা হচ্ছে আমার সাবঅর্ডিনেট আছে তাদেরকে, এবং তাদের কাছ থেকেও আমি ইনফরমেশন কালেক্ট করছি এবং সেটা হচ্ছে আমার যারা বস তাদের কাছে আমি সাপ্লাই করছি। তারপর তথ্য বিতরণকারীর ভূমিকা, সংগ্রহ করছি আমি তাদের কাছ থেকে, বিতরণ করছি আমার বসকে। বা মনে করো হচ্ছে আমি বাইরের কোনো এক্সটার্নাল ফ্যাক্টর নোটিস করলাম, সেই এক্সটার্নাল ফ্যাক্টর থেকে হচ্ছে আমি তথ্য নিলাম বা তথ্য সংগ্রহ করলাম, সেটা আমার অর্গানাইজেশনের কাজে যাদেরকে আমার জানানো দরকার তাদেরকে জানালাম। এই কাজটা একজন ব্যবস্থাপকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। তারপর মুখপাত্র, ডেফিনেটলি আমার এই যে এমপ্লয়িজ যারা আছে, যারা আমার আন্ডারে কাজ করছে, যারা আমার সাবঅর্ডিনেট, আমি তাদের মুখপাত্র হিসেবে কাজ করছি। তাদের যে যে ডিমান্ড আছে বা তাদের যে যে চাহিদা আছে তারা সেগুলো আমাকে জানাবে, পরবর্তীতে আমি তাদের মুখপাত্র হয়ে, তাদের লিডার হয়ে, কিংবা হচ্ছে বলতে পারো যে হচ্ছে কি তাদের একজন নেতা হিসেবে আমি সেই জিনিসগুলো নিয়ে যাচ্ছি কাদের কাছে, বা তাদের ডিমান্ডগুলো জানাচ্ছি কাকে, যারা একদম টপ লেভেল ম্যানেজমেন্টে আছে তাদের কাছে। এরপরে আসে কি উদ্যোক্তার ভূমিকা, আমাকে নতুন নতুন উদ্যোগ নিতে হচ্ছে, আমাকে ঝুঁকি নিতে হচ্ছে। সো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাকে জানতে হবে বা আমার মধ্যে নলেজ থাকতে হবে কারেন্ট বিজনেস এনভায়রনমেন্টটা কি, কারেন্ট মার্কেট কন্ডিশনটা কি, সে সম্পর্কে আমার ভালো একটা আইডিয়া থাকতে হবে। তো সেই আইডিয়ার বেসিসে হচ্ছে আমি নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে পারি একজন ব্যবস্থাপক হিসেবে। সমস্যা মোকাবিলায় ভূমিকা, অনেক ধরনের চ্যালেঞ্জেস আমার সামনে আসতে পারে, অনেক প্রবলেমস ডিফিকাল্টিস আসতে পারে। এখন সেই ডিফিকাল্টিসগুলোর সাথে আমি কিভাবে ডিল করতে পারি, বা চ্যালেঞ্জকে আমি কিভাবে অপরচুনিটিতে কনভার্ট করতে পারি, সেই সব সমস্যা বা এই ধরনের প্রবলেমগুলোকে ফেস করার মতো আমার মধ্যে ক্যাপাবিলিটিস বা মেন্টালিটি থাকতে হবে। মধ্যস্থতাকারীর ভূমিকা, মনে করো আমার অর্গানাইজেশনে কোনো একটা কনফ্লিক্ট দেখা দিয়েছে দুইজন এমপ্লয়ির মাঝে যারা আমার সাবঅর্ডিনেট। সো তাদেরকে আমি একসাথে ডাকলাম, দুই পক্ষের কথাই শুনলাম এবং আমার হচ্ছে আমি একটা জাজমেন্ট দিলাম, যেটা হচ্ছে ডেফিনেটলি আনবায়াসড হতে হবে এবং নিরপেক্ষ হতে হবে। সো সেখানে আমি একজন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছি। এরপরে দেখো ব্যবস্থাপনা এবং প্রশাসনের মধ্যে পার্থক্য। ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, দীর্ঘমেয়াদী লক্ষ্য নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের সাথে জড়িত প্রতিষ্ঠানের সর্বোচ্চ যে পর্যায়, সেই পর্যায়টিকে আমরা বলে থাকি প্রশাসন কিংবা অ্যাডমিনিস্ট্রেশন। প্রশাসন কর্তৃক যে লক্ষ্য, নীতি, পরিকল্পনা বা অন্যান্য কার্যাবলী সম্পাদন করার জন্য যে উপকরণ এবং সম্পদসমূহ কাজে লাগানোর যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলি ম্যানেজমেন্ট। সো আলটিমেটলি আমার প্রশাসন কি করছে, লক্ষ্য নীতিমালা নির্ধারণ করছে, ম্যানেজমেন্ট কি করছে, সেই লক্ষ্য বা হচ্ছে তোমার যে নীতিমালা, যে কার্যাবলী নির্ধারিত হয়েছে প্রশাসন কর্তৃক, সেগুলোকে জাস্ট বাস্তবায়ন করছে বা ইমপ্লিমেন্ট করছে। এখন সংগঠন, ব্যবস্থাপনা এবং প্রশাসনের মধ্যে কি কি সম্পর্ক থাকতে পারে, আমরা সেই সম্পর্কগুলো দেখব। দেখো এর মধ্যে প্রথমত কি আসছে, সংগঠন আমাকে কি বলছে, অধ্যাপক হ্যানি বলেছেন নির্দিষ্ট এক বা একাধিক লক্ষ্য অর্জনের জন্য ব্যবসায়ের বিভিন্ন অংশের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধনকে বলা হয় সংগঠন। ব্যবসায়ের ক্ষেত্রে অনেকগুলো পার্ট থাকবে, অনেক ধরনের তোমার হচ্ছে এখানের মধ্যে কি থাকবে, অংশ থাকবে ব্যবসায়ের ক্ষেত্রে, সেই অংশগুলোর মধ্যে আমি কানেক্টিভিটিটা হচ্ছে বজায় রাখতে পারছি কিনা, সেখানের মধ্যে হচ্ছে আমার সমন্বয় সাধন হচ্ছে কিনা, সেই জিনিসটাই হচ্ছে সংগঠন। ডেফিনেটলি আমার রিসোর্সেস থাকবে, ম্যান পাওয়ার থাকবে, সব কিছুকে সুষ্ঠুভাবে সমন্বয় যদি আমি করতে পারি তাহলে এই ব্যাপারটি আমার সংগঠন হবে। ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট কি বলছে, কোনো প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত উদ্দেশ্য অর্জনের জন্য দুইটা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে মানবীয়, একটা হচ্ছে কি অমানবীয়। এই উপাদান সঠিকভাবে ব্যবহার করার কাজই হচ্ছে ম্যানেজমেন্ট। আমার অর্গানাইজেশনাল যে গোল, প্রাতিষ্ঠানিক যে লক্ষ্য, সেই লক্ষ্যটা
লক্ষ্যটাকে অর্জন করার জন্য যে ম্যান পাওয়ার, যে মানবীয় সম্পদগুলো আছে সেগুলো, এবং যে অমানবীয় মানে হচ্ছে আমার যে রিসোর্সেসগুলো আছে, সেটা হতে পারে ইনস্ট্রুমেন্ট, হতে পারে হচ্ছে আদার রিসোর্সেস বা র মেটেরিয়ালস, সেগুলোকে আমি কিভাবে কাজে লাগাচ্ছি সেটি হচ্ছে আমার ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট। অ্যাডমিনিস্ট্রেশন কি করে? অলিভার শেলডনের মতে প্রশাসন হচ্ছে সংশ্লিষ্ট শিল্পের সাধারণ নীতি নির্ধারণ, অর্থায়ন, উৎপাদন, বন্টনের মধ্যে সমন্বয় সাধন এবং নির্বাহী কার্যনির্ধারণ সংগঠন। ব্যবস্থাপনা এবং প্রশাসন ঘনিষ্ঠভাবে সংগঠিত তিনটি বিষয়। এখানের মধ্যে দেখো, নির্বাহীর কার্য নির্ধারণ করে দেয় এরা, ঠিক আছে? তার মধ্যে কি সংগঠন, ব্যবস্থাপনা এবং প্রশাসন, এই তিনটা পরস্পরের সাথে খুবই কানেক্টেড কিংবা জড়িত বিষয়। তাহলে আমার প্রশাসন কি করছে? অর্গানাইজেশনাল গোল ফুলফিলমেন্টের জন্য হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিংবা ব্যবস্থাপকের কার্যাবলী সুনির্দিষ্ট করে দিচ্ছে, নীতিমালা কিংবা নিয়মকানুন বা রীতিনীতি সেট করে দিচ্ছে, যে এই নীতিগুলো হচ্ছে অনুসৃত হবে পরবর্তীতে ওই ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিসগুলো যখন আমি করতে যাব তখন। সো এরপরে দেখো বাংলাদেশের ব্যবস্থাপনার ক্ষেত্রে কি কি সমস্যা আছে। প্রথমত দক্ষ ব্যবস্থাপকের অভাব। এখানে হচ্ছে ইফেক্টিভলি বা তোমার স্কিলফুল ম্যানেজার যাদেরকে আমরা বলে থাকি, সেই ধরনের ম্যানেজার খুবই কম পাওয়া যায় বা একেবারে পাওয়া যায় না বললেই চলে। সো দক্ষতার ব্যাপারটি এখানে মিসিং। তারপর সততার অভাব। দুর্নীতি প্রচুর পরিমাণে হয় বাংলাদেশে, দুর্নীতি, স্বজনপ্রীতি এগুলো তো আছে, তার সাথে স্বচ্ছতা, জবাবদিহিতামূলক ব্যবস্থা খুব একটা দেখা যায় না বললেই চলে। তো আলটিমেটলি এটা কিন্তু হচ্ছে সততার অভাব। এরপরে কি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিগত সমস্যা। আমাদের বাংলাদেশের সম্ভাবনা হচ্ছে কি জানো? আমাদের তরুণ প্রজন্ম আছে ভালো, কিন্তু সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি, আমাদের টেকনোলজিক্যাল এক্সপার্টাইজ এখনো হচ্ছে ওই লেভেলে গিয়ে পৌঁছায় নাই। যেরকম হচ্ছে তোমার ইউএসএ, কানাডা, ওইখানে যে এক্সপার্টাইজটা আছে টেকনোলজিক্যাল, সেটা যদি আমি এখানে এনশিওর করতে পারি, বাংলাদেশের মানব সম্পদের যে উন্নয়ন সেটি কোন লেভেলে যে চলে যাবে তার কোনো আলটিমেটলি ধারণাই নেই। তারপর হচ্ছে দুর্নীতি এবং স্বজনপ্রীতি, যেটি আলটিমেটলি এখান থেকে চলে আসছে সততার অভাব থেকেই। এখানে দেখো প্রচুর পরিমাণে করাপশন হচ্ছে। করাপশন ব্যাপারটা এরকম যে হচ্ছে আমি আমার স্বার্থটাকেই সব থেকে বড় করে দিচ্ছি। আলটিমেটলি আমার স্বার্থটা যে হচ্ছে কি পরিমাণ নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে সেই সম্পর্কে আমি কোনো তোয়াক্কাই করছি না। সো এখান থেকে আর স্বজনপ্রীতিটা মানে কি? আমার যে হচ্ছে রিলেটিভ আছে, আমি চেষ্টা করছি তাকে যেন হচ্ছে আমি সরকারিভাবে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ দিতে পারি, আলটিমেটলি যে যোগ্য তাকে নিয়োগ না দিয়ে। সো এখানে স্বজনপ্রীতির বিষয়টি আসে। লাল ফিতার দৌরত্ব মানে হচ্ছে আমলাতান্ত্রিকতা। মনে করো তোমার একটা ফাইল, যেটাতে হচ্ছে একজন সরকারি কর্মকর্তার সাইন লাগবে। এখন সেটি এতগুলা লেভেল পার হতে হতে তোমার ওই কর্মকর্তার কাছে পৌঁছায়, যাতে আলটিমেটলি তোমার 5 বছর 6 বছর পর্যন্ত পার হয়ে যায়। কিন্তু তুমি যদি একটা ঘুষের ব্যবস্থা করতে পারো, দেখা যাবে যে হচ্ছে 1 সপ্তাহের মধ্যে তুমি তোমার ফাইলটা সাইন সমেত সবকিছু সুন্দরভাবে পেয়ে গিয়েছো। এই জিনিসটা হচ্ছে লাল ফিতার দৌরাত্ম্য। এই লাল ফিতার দৌরাত্ম্য এবং আমলাতান্ত্রিকতা এই দেশের ব্যবস্থাপনার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করেছে। তাছাড়া আমাদের দেশে অনেক অনেক প্রতিষ্ঠানে শতভাগ জবাবদিহিমূলক ব্যবস্থা নেই বললেই চলে। তার মানে জবাবদিহিতার অভাব যেখানে, সেখানেই লাল ফিতার দৌরাত্ম্য সৃষ্টি হচ্ছে। তারপর পরামর্শ সেবার অভাব, পরামর্শ দানের মতো তেমন কেউ ইফেক্টিভ নেই। প্রশিক্ষণের অভাব। আমাদের যে ট্রেনিং দরকার, ট্রেনিং দিয়ে হচ্ছে যে আমি আমার হিউম্যান রিসোর্স বা মানব সম্পদ, আমাদের যে অদক্ষ তরুণ সমাজ তাদেরকে দক্ষ করে যে মানব সম্পদ গড়ে তুলব, তার কোনো সুযোগ নেই। শ্রম ব্যবস্থাপনা সম্পর্কের অভাব। শ্রম ব্যবস্থাপনার ক্ষেত্রে আমার যে হচ্ছে তোমার এই যে লেবার আছে তাদেরকে আমি কিভাবে ম্যানেজ করতে পারছি, আমার যে শ্রমিকগুলো আছে তাদেরকে কিভাবে দক্ষতার সাথে আমি ট্যাক্টফুলি ম্যানেজ করতে পারছি, সেই সম্পর্কে হচ্ছে আমার অভাব আছে। তারপর রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারটা কীরকম দেখো, প্রত্যেকটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে তখন আলটিমেটলি সব কিছু স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। সো দেখা যায় যে কি সেখানে ইফেক্টিভিটি লেভেল যদি আগে থেকেও থাকতো, নতুন করে যখন হচ্ছে আরেকটা স্ট্রাকচার আসলো তখন দেখা গেলো তার ইফেক্টিভিটি এনশিওর করতে আরও অনেক বেশি সময় লেগে যাচ্ছে এবং সেটি অনেক শ্রম সাপেক্ষ। তারপর সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে বাধা। যখন হচ্ছে আমি কোনো একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, সেটি আমার অনেকগুলো হচ্ছে ধাপ পার হয়ে আসতে হচ্ছে এবং বাস্তবায়নে হয়তো আমাকে অনেকগুলো চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে। কাজের সঠিক মূল্যায়নের অভাব। আমি যদি ভালো কাজ করি তার জন্য যে আমাকে সঠিকভাবে মূল্যায়ন করবে, সেরকম কোনো ব্যাপার হয়তো বা এখানে দেখা যাচ্ছে না। তারপর হচ্ছে কি মূলধনের সমস্যা। আমাদের অর্থনৈতিক অবস্থা এখনো পর্যন্ত ওই পর্যায়ে পৌঁছাতে পারেনি যে আমরা বলতে পারি যে কি আমাদের মূলধনের সমস্যা নেই, আমরা যে কোনো ক্ষেত্রে যে পরিমাণ মূলধন লাগুক আমরা সেটা এনশিওর করতে পারছি। বাংলাদেশে দরিদ্র সীমার নিচে এখনো অনেকজন বাস করছে। সো সেই জায়গা থেকে কিন্তু মূলধনের সমস্যাটা দেখা দেয়। তারপর সরকারি উদ্যোগ। গভর্নমেন্ট তখনই হচ্ছে ইনিশিয়েটিভ নেবে যখন হচ্ছে আলটিমেটলি ইকোনমিক্যাল যে কন্ডিশন সেটি ভালো থাকবে। তো সরকারি উদ্যোগটা যদি ভালো হতো, আলটিমেটলি ইকোনমিক্যাল কন্ডিশন যে ভালো সেটা রিফ্লেকশন হচ্ছে এই সরকারি উদ্যোগগুলো। সো আমরা বলতে পারি যে হচ্ছে কি এগুলো হচ্ছে বাংলাদেশের ব্যবস্থাপনার ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দেয়। সরকারি উদ্যোগ থাকলে আলটিমেটলি দেখা যেত যে হচ্ছে কি যারা উদ্যোক্তা আছে, ক্ষুদ্র উদ্যোক্তা, তাদের জন্য হচ্ছে উদ্যোগ গ্রহণের প্রসেস কিংবা হচ্ছে একজন এন্টারপ্রেনিয়র হয়ে এটার জার্নিটা আরও অনেকটা সহজতর হতো। এখন আমরা হচ্ছে কিছু সৃজনশীল দেখবো এবং এমসিকিউস দেখবো। ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? একটু আগে আমরা দেখলাম যে হচ্ছে কি
প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য যে যে অ্যাক্টিভিটিসগুলো করতে হয়, মানবীয় এবং অমানবীয় দুইটা পার্ট আছে। মানবীয় বলতে হচ্ছে আমরা ম্যান পাওয়ার বোঝাচ্ছি, অমানবীয় অমানবীয় বলতে হচ্ছে আমরা যে রিসোর্স কিংবা হচ্ছে তোমার যে র মেটেরিয়ালস কিংবা হচ্ছে যে ইনস্ট্রুমেন্টস বা হচ্ছে তোমার যা যা লাগছে একটা প্রোডাক্ট ডেভেলপ করতে কিংবা হচ্ছে একটা প্রোডাকশন প্রসেসের মধ্যে সেইগুলোকে বোঝাচ্ছি। সো এইগুলার সমন্বয় এবং কাজ, তাদের মধ্যে হচ্ছে সুষ্ঠু সমন্বয় সাধন করা এবং ব্যবস্থাপকীয় নীতিগুলোর অনুসরণ করা, এই সব কিছুকে আলটিমেটলি বলা হয় ম্যানেজমেন্ট। আদেশের ঐক্য বলতে কি বোঝায়? আদেশের ঐক্য হচ্ছে কি আমার অধীনে কিংবা হচ্ছে আমি যদি বস হই তাহলে আমার আন্ডারে যারা এমপ্লয়ি আছে তাদের জন্য হচ্ছে আমিই বস, আমি ছাড়া আর কেউ তাদের নির্দেশ কিংবা হচ্ছে আদেশ দিতে পারবে না। আদেশ বা নির্দেশ দানের ক্ষমতাটা সেক্ষেত্রে আমার হাতেই ন্যস্ত থাকবে। কিংবা আমি যদি এমপ্লয়ি হয়ে থাকি আমি জাস্ট একজন বসের আন্ডারে কাজ করব যিনি আমাকে আদেশ নির্দেশ কিংবা হচ্ছে পরামর্শ বা হচ্ছে ডিরেকশন দিয়ে থাকবে। সো তখন হচ্ছে এই জিনিসটাকে আমরা বলে থাকি আদেশের ঐক্য নীতি। তারপর উদ্দীপকে উল্লেখিত উপযুক্ত সুবিধা ব্যবস্থাপনার কোন নীতিকে নির্দেশ করে? সুবিধার কথা বলেছে, উদ্দীপকটা যদি পড়ে থাকি তাহলে দেখো, 4 তারকা বিশিষ্ট আবাসিক হোটেল এলিগেন্স উন্নত মানের সেবা দেওয়ার মাধ্যমে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিষ্ঠানটির কর্ণধার জনাব হক তার প্রতিষ্ঠানের কর্মীদের মেধা, যোগ্যতা এবং কাজ অনুযায়ী উপযুক্ত সুবিধা নিশ্চিত করেন। সম্প্রতি তিনি গ্রাহকদের অধিকতর ভালো সেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে নতুন ধারণা প্রতিযোগিতার আয়োজন করেছেন। এর প্রেক্ষিতে কর্তৃপক্ষ হোটেলটিতে একটি নতুন অভ্যন্তরীণ চলচ্চিত্র প্রেক্ষাগৃহ চালু করার সিদ্ধান্ত নিয়েছেন এবং হোটেলের গ্রাহকদের কাছে এটি অত্যন্ত সমাদৃত হয়েছে। এই উপযুক্ত সুবিধা ব্যবস্থাপনার কোন নীতিকে নির্দেশ করছে? দেখো, উপযুক্ত সুবিধাটা হচ্ছে কি করেছেন, তিনি তার মেধা, যোগ্যতা এবং কাজ অনুযায়ী উপযুক্ত সুবিধা নিশ্চিত করেছেন। দেখো, যখন হচ্ছে তোমার এমপ্লয়িরা স্যাটিসফাইড হবে, এমপ্লয়ি স্যাটিসফ্যাকশনের ব্যাপারটি যখন আসে, দেখো এটি ডিপেন্ড করে হচ্ছে ওয়ার্ক এনভায়রনমেন্টের উপর, তারপর ডিপেন্ড করে হচ্ছে ফ্যাসিলিটিসের উপর। সো এখানের মধ্যে কিন্তু হচ্ছে আমার ওয়ার্ক এনভায়রনমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিস দুইটাই হচ্ছে আমাকে এনশিওর করা হচ্ছে, কারণ মেধা এবং যোগ্যতা আর কাজ অনুযায়ী তিনি হচ্ছে বস হিসেবে উপযুক্ত সুবিধার ব্যবস্থা করে দিয়েছে। সো ডেফিনেটলি এটা ব্যবস্থাপনার কোন নীতিকে নির্দেশ করছে? তোমাকে ব্যবস্থাপনার নীতি যেগুলো আছে 14টি নীতি, হ্যান্ডি ফিল যে নীতিগুলো দিয়েছে সেগুলোর মধ্যে দিয়ে গোত্র করবা, যেই নীতির সাথে এটাকে রিলেটেবল মনে হচ্ছে তার সাথে হচ্ছে এই ব্যাপারগুলো ম্যাচ করার চেষ্টা করবে। এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন, ওয়ার্ক এনভায়রনমেন্ট, ফ্যাসিলিটিস যেগুলো এখানে প্রোভাইড করা হচ্ছে, ট্যালেন্ট, কোয়ালিটি, তারপর হচ্ছে ওয়ার্ক অনুযায়ী বা কাজ অনুযায়ী, সেটাকে ম্যাচ করে তোমাকে আনসারটা লিখতে হবে। এরপর যদি আমরা ঘ নম্বরে আসি, দেখো এখানে কি বলেছে, নতুন ধারণা প্রতিযোগিতা ব্যবস্থাপনার যেই নীতিকে সমর্থন করে তার অনুসরণ কি হোটেলটিতে ব্যবস্থাপনার সাফল্য আনতে পারে কিনা? নতুন ধারণা, দেখো আমরা যখন হচ্ছে কোনো একটা নতুন কিছু করতে চাই আলটিমেটলি তার ইম্প্যাক্টটা দুই রকম হতে পারে, এইদার পজিটিভ অর এইদার নেগেটিভ। তখন তুমি যদি চিন্তা করো যে হচ্ছে কি এখানে কি হলো, সম্প্রতি গ্রাহকদের অধিক ভালো সেবা দেওয়ার জন্য তার প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে তিনি নতুন ধারণা প্রতিযোগিতার আয়োজন করেছেন। কর্মীদের মধ্যে যখন ধারণা প্রতিযোগিতার আয়োজন করা হয় তখন আলটিমেটলি তারা সবাই চায় যে হচ্ছে তাদের বেস্ট আইডিয়াটা দেওয়ার জন্য। সো সেখানের মধ্যে দেখা যাবে যে কি তোমার আগের বিজনেস মডেলের মধ্যে যদি তোমার আগের আইডিয়াটা ইফেক্টিভ না হয়, এতগুলা তোমার কর্মী আছে, সবাই যদি একটা একটা করে আইডিয়া দেয় তাদের মধ্যে থেকে বেস্ট এবং ইফেক্টিভ আইডিয়াটা তুমি চুজ করতে পারছো। সো আলটিমেটলি সেটা তোমার অর্গানাইজেশনাল গোল অ্যাচিভমেন্টের ব্যাপারটিকে আগের চেয়ে অনেক বেশি সহজতর করে তুলছে এবং আইডিয়া জেনারেশনের ব্যাপারটিকেও কিন্তু অনেকটা সহজ করে দিয়েছে। সো এই ব্যাপারগুলো তোমাকে এখানে ব্যবস্থাপনার যে নীতির সাথে সমর্থন করছে তার সাথে রিলেট করতে হবে। অ্যান্ড লাস্টলি ওই নীতিটা আলটিমেটলি কী কী সাফল্য আছে, যেমন হচ্ছে নতুন একটা আইডিয়া বা হচ্ছে নতুন আইডিয়াটা যদি হচ্ছে তুমি অনেকগুলো অল্টারনেটিভসের মধ্যে পাও, তোমার অল্টারনেটিভসের সংখ্যা যত বেশি হবে তোমার আইডিয়াটা তত ভালো হবে। সো এই ব্যাপারগুলো তোমাকে এখানে এনে সুন্দর করে বিশ্লেষণ করতে হবে। এবার আমরা কিছু এমসিকিউস দেখব। এমসিকিউর মধ্যে প্রথমে কি বলেছে, ব্যবস্থাপনার কোন নীতির মাধ্যমে কর্মীরা কাজে বিশেষজ্ঞতা অর্জনের সুযোগ পায়? সেটা হচ্ছে কার্য বিভাজন। যখন হচ্ছে আমি দেখবো যে হচ্ছে কি যে যেই কাজে এক্সপার্ট তাকে আমি সেই কাজের মধ্যে হচ্ছে নিয়োগ করেছি, তখন হচ্ছে আলটিমেটলি তার বিশেষজ্ঞতা কিংবা হচ্ছে তার এক্সপার্টাইজ লেভেলটা এখানে ডেভেলপ করার ব্যাপক একটা সুযোগ থাকে। তারপর হচ্ছে কি হেনরি ফিওল প্রদত্ত ব্যবস্থাপনার প্রথম মূলনীতি কোনটি? সেটা হচ্ছে কি কার্য বিভাজনের নীতি, একদম ফার্স্ট যে নীতিটা আছে। এরপরে হচ্ছে ডুয়াল সাবঅর্ডিনেশন বা দ্বৈত অধীনতার বিষয়টি ব্যবস্থাপনার কোন নীতির পরিপন্থী? সেটা হচ্ছে কি আদেশের ঐক্য। কারণ এখানে দেখা যাবে যে হচ্ছে দুইজন বস থাকবে ডুয়াল সাবঅর্ডিনেশনের ক্ষেত্রে,
দুইজন বস দুই রকমের ডিরেকশন দিবে, দুই রকমের ডিরেকশন যখন দিবে আলটিমেটলি কার ডিরেকশনটা ফুলফিল করবে বা কারটা করবে না সেটা নিয়ে একটা ব্যাপক কনফিউশন সৃষ্টি হয়। আলটিমেটলি হচ্ছে দেখা যায় যে কি আমার কোনো কাজটাই ভালো মতো হচ্ছে না। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে, সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপন করাটা কোন নীতির কাজ? সেটা হচ্ছে কি শৃঙ্খলা। সো আমার এখানের মধ্যে যদি শৃঙ্খলা থাকে তখন হচ্ছে আমি যোগ্য ব্যক্তিকে যোগ্য কাজে নিয়োগ করব এবং যোগ্য বস্তুকে যোগ্য স্থানে স্থাপন করব। আদেশের ঐক্য বলতে কি বোঝায়? একক ঊর্ধ্বতনের আদেশ প্রার্থী। এটা কিন্তু হচ্ছে বিভিন্ন ঊর্ধ্বতন যখন আদেশ পালন করে তখন হচ্ছে সেটা দ্বৈত অধীনতা কিংবা অধীনতা সেটা অন্য একটা স্তরে চলে যায়। আলটিমেটলি যখন আমার বস একজন থাকবে যিনি আমাকে আদেশ দিবেন তখন সেটি হয়ে যায় আদেশের ঐক্য নীতি। এরপরে যদি দেখি, দেখো এখানের মধ্যে কি বলেছে, সব কর্মীর প্রতি সুবিচার করা হেনরি ফেয়লের কোন নীতির অন্তর্ভুক্ত? ডেফিনেটলি এটা হচ্ছে কি সাম্যের যে নীতিটা আছে। এখানে আমাকে সবার দিকে সমতার দৃষ্টিতে দেখতে হচ্ছে, সবাইকে একই দৃষ্টিতে দেখবো এবং সবার জন্য সেম নিয়ম বা সেম ল আমি হচ্ছে ইমপ্লিমেন্ট করব। তারপর হচ্ছে কি সব বা কোন বিষয়ের ক্ষেত্রে বা কোন বিষয়ের সাথে জোড়াময় শিকল নীতিটি সম্পৃক্ত? জোড়াময় শিকল নীতি আমাকে বলে যে হচ্ছে চেইন অফ কমান্ড। সো ডেফিনেটলি সেটা হচ্ছে আমার কর্তৃত্ব প্রবাহের ক্ষেত্রে বা কর্তৃত্ব প্রবাহের সাথে জিনিসটা সম্পৃক্ত। এখন দেখো ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে সিদ্ধান্ত নিতে কর্মীর ভূমিকা কমানো হয়? কর্মীর ভূমিকা কমে কখন? যখন হচ্ছে সেন্ট্রালাইজড হয় পাওয়ারটা, কেন্দ্রীকরণ হয়। আলটিমেটলি তখন সব পাওয়ার থাকবে যে টপ লেভেল ম্যানেজমেন্টে আছে তার কাছে। সো এটার আনসার হবে ডি বা কেন্দ্রীকরণ। ব্যবস্থাপনার কোন নীতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ায় কর্মীর ভূমিকা বাড়ে? কর্মীর ভূমিকা বাড়ে হচ্ছে বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে। সেখানে কর্মীদেরকেও হচ্ছে ইনক্লুড করা হয় ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে। ব্যবস্থাপনার কোন নীতি দ্বারা আদেশ এবং নির্দেশাবলীর উপর থেকে নিচের দিকে প্রবাহের বা উপর থেকে নিচের দিকে আদেশ প্রবাহিত হয় কোন নীতি অনুযায়ী? সেটা হচ্ছে কি চেইন অফ কমান্ড। যিনি বস থাকবে সে তার সাবঅর্ডিনেটকে আদেশ দিবে, তারপর ওই সাবঅর্ডিনেট তার সাবঅর্ডিনেটকে আদেশ দিবে। এটা হচ্ছে আনসার, তাইলে বি বা চেইন অফ কমান্ড। ব্যবস্থাপনার কোন নীতিতে প্রতিষ্ঠানের সবাইকে একটি টিম, আমরা দেখেছি কি একতায় বল যে নীতিটি আছে সেখানে সবাইকে একটি টিম কিংবা হচ্ছে গ্রুপে কাজ করার কথা বলা হয়েছিল। এবার আসি ব্যবস্থাপনার, আচ্ছা এটা তো দেখলাম মাত্র ব্যবস্থাপনা নীতিসমূহের বৈশিষ্ট্য। এটা ঢাকা ইউনিভার্সিটির 21-22 সেশনের পরীক্ষায় এসেছিল। সেটা হচ্ছে কি অনমনীয়। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে আনসারটা হবে নমনীয়, টাইপিং মিস্টেক। ব্যবস্থাপনার নীতির বৈশিষ্ট্য হচ্ছে কি নমনীয় বা ফ্লেক্সিবল। দেখো অনমনীয়টা কিন্তু এখানে দুইবার এসেছে, সো এখানে হচ্ছে এটা হবে না, এটা বেসিক্যালি হচ্ছে নমনীয় বা ফ্লেক্সিবল। কোনটি ব্যবস্থাপনার মূলনীতি নয়? ব্যবস্থাপনার মূলনীতির মধ্যে যেটা না সেটা হচ্ছে কি সেখানের মধ্যে আমার পারিশ্রমিক থাকবে, তারপর নিয়মানুবর্তিতা থাকবে, কার্য বিভাগ থাকবে। সো যেটা মূলনীতি নয় সেটা হচ্ছে কি বিকেন্দ্রীকরণ। এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির 21-22 সেশনের কোয়েশ্চেন। এখন যদি আমরা দেখি আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনককে, ডেফিনেটলি হচ্ছে কি আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক, কর্মী ব্যবস্থাপনা বলেছে। আচ্ছা হেনরি ফিওল হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক। আর রবার্ট ওয়েন হচ্ছে আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক। সো এটার আনসার হবে বি, রবার্ট ওয়েন। এবার আমরা দেখব বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় কয়টি মূলনীতির কথা উল্লেখ আছে? সেটা হচ্ছে কি 4টি। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমার মূলনীতির সংখ্যা কয়টা? সেটা হচ্ছে 4টা। সো আনসার হচ্ছে ডি, 4। ব্যবস্থাপনার কোন নীতি দ্বৈত অধীনতার নীতি বা দ্বৈত অধীনতা অনুমোদন করে না? সেটা হচ্ছে কি আদেশের ঐক্য, যেখানে আমরা দেখেছি হচ্ছে কি একজন বস থাকবে যিনি আলটিমেটলি তার যে সাবঅর্ডিনেট তাদেরকে হচ্ছে ডিরেকশন দিবে। সো আমাদের আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত। তোমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে গ্রুপে পোস্ট করার মাধ্যমে জানাতে পারো কিংবা কমেন্ট সেকশনের মধ্যে জানাতে পারো। সো সবার জন্য শুভকামনা, টাটা।